কিছুক্ষণ পর আম্মুর ডাক পড়ল। আম্মু আমায় ডেকে বলছে শ্রাবণের কথা, নিচে যেতে বলছে আমায়। আমি কি করব বুঝতে পারছি না, কেমন জানি ভয় ভয় করছে। শেষমেশ নিচে নামার জন্যই যেই না ছাদের গেটের কাছে এসেছি, অমনি দেখি শ্রাবণ আমায় নিচে নিয়ে যেতে ছাদে এসেছে। আমি তো ওকে দেখে কথা বলা ভুলে গেছি। আমায় হা করে তাকিয়ে থাকা দেখে শ্রাবণ বলল, এ যে মাই লালপরিটা, এভাবে তাকিয়ে কি দেখছেন শুনি? আমার বুঝি লজ্জা করে না? কই কি দেখছি আমি? তো তোকে দেখার আবার কি আছে রে? সার একটা কাপা কাপা কণ্ঠে বলল। হ্যাঁ হ্যাঁ জানি তো, আর বলতে হবে না। আমার অপেক্ষায় এতক্ষণ পথ চেয়ে বসেছিলেন, আমি দেখিনি ভেবেছেন? ছাদ থেকে উঁকি মেরে বারবার কাকে খুঁজছিলেন শুনি? এই রে, এই বেটা সারটা কি করে জানলো এসব? মনে মনে বললাম। হ্যাঁ হ্যাঁ জানে, এই সারটা তার সারনিটার মনের সব কথাই জানে, কারণ সে তো ওই সুন্দর মনেই বাস করে, তাই না? ইস, আমার বয়ে গেছে এই বজ্জাত সারটার সারনি হতে। যা যা ভাগ বলেই আমি নিচের দিকে দিলাম এক দৌড়। আমার এমন করে দৌড় দেওয়া দেখে শ্রাবণ ভাই হাসতে হাসতে শেষ। তারপর শ্রাবণ ভাই আমাদের বাসায় 3 দিন থাকলো। এই 3 দিনে আমরা সবসময় ঝগড়া করতাম, তবে কেউ কারো চোখের আড়াল হলে মনটা কেমন আনচান আনচান করত। এর মাঝে শ্রাবণ ভাই অনেক চেষ্টা করেছে আমার মুখ থেকে ভালোবাসে কথাটা শুনতে, কিন্তু আমি লজ্জায় বলতে পারিনি। আজ শ্রাবণ ভাই চলে যাবে, সবার মন খারাপ, আর আমি তো মনে হয় পাগলপাড়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শ্রাবণ ভাই সকাল থেকে আমায় এড়িয়ে চলছে, একটা কথাও বলেনি আমার সাথে, এমনকি মুখের দিকেও ফিরে তাকায়নি। আমি বুঝতে পারছি না ও কেন এমন করছে। ওর অবহেলা আমায় অনেক কষ্ট দেয়, ও কি তা বোঝে না? তারপর সকাল 10:30 শ্রাবণ ভাই আম্মু আর আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় শুধু একবার আমার চোখের দিকে তাকিয়েছিল, চোখে যেন পানি টলমল করছিল, সাথে আমার জন্য অফুরন্ত ভালোবাসা। কিন্তু কোনো কথাই বলল না আমার সাথে, সোজা বের হয়ে চলে গেল। শ্রাবণ চলে যাওয়ার পর আমি আমার রুমে এসে মন খারাপ করে বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখি শ্রাবণের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি? রাগ করেছ আমার ওপর জান? রাগ করবো কেন? আমি আপনার কে যে যাওয়ার সময় আমায় বলে যেতে হবে? তুই যে আমার কিরে পাগলি তা যদি বুঝতি তাহলে এই প্রশ্নটা করতি না। আমি কেন আসার আগে তোমায় বলে আসিনি তা আমি জানি। কেন কথা বললে না শুনি? তোমার সাথে কথা বলে আমি কখনোই তোমায় ছেড়ে আসতে পারতাম না। তুমি জানো না কতটা কষ্ট হচ্ছিল আমার। তোমায় যে বড্ড বেশি ভালোবাসি জান, তাই তো কথা বলতে পারিনি, হয়তো পাগল হয়ে যেতাম। কি হলো, কিছু বলছো না যে বৃষ্টি? আই লাভ ইউ শ্রাবণ, আই রিয়েলি লাভ ইউ মাই সার। আল্লাহ তোমার দরবারে 100 কোটি শুক্রিয়া, আমি পেরেছি আমার ভালোবাসা জয় করতে। আই লাভ ইউ বৃষ্টি, আই লাভ ইউ সো মাচ। তারপর এভাবেই চলতে থাকলো আমার আর শ্রাবণের ভালোবাসার দিন। আমরা সবসময় ফোনে কথা বলতাম, অনেক বেশি ভালোবেসে ফেলেছি দুজন দুজনকে, কিন্তু আমাদের মাঝে কখনোই কোনো বাজে কথা হতো না, শুধু দুষ্টু মিষ্টি ঝগড়া ছাড়া। এভাবেই কেটে গেল 17 দিন। আমি ভুলে গেছি অতীতের সব স্মৃতি। দুপুরে শুয়ে আছি, তখন আম্মু আমার রুমে এলো। তারপর আমার পাশে বসে বলল, বৃষ্টি, তোর শাশুড়ি মা ফোন করেছিল, বলল কাল বিকেলে ওরা তোকে নিতে আসবে, কালকে নাকি রাজু দেশে ফিরবে। তাই আম্মুর কথা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। যে অতীত ভুলে আমি এত আনন্দে মেতে আছি, সেই অতীত আবার আমার জীবনে ফিরে আসতে চলেছে। আমায় চুপ থাকতে দেখে আম্মু বলল, এবার শ্বশুরবাড়ি যা, তারপর যদি দেখিস সবাই সেই আগের মতোই ব্যবহার করছে, তাহলে আমরা আর দেরি করব না, ছাড়িয়ে আনবো তোকে ওদের থেকে। এবারই শেষ যাওয়া হবে তোর ওই বাড়িতে, দেখ কি হয়। এই কথাগুলো বলেই আম্মু চলে গেল রুম থেকে, আর আমি ডুব দিলাম অতীতের ভাবনায়। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। শ্রাবণ ফোন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। এতক্ষণ কেমন ছিলাম জানি না, এখন আমার জানের কণ্ঠ শুনে ভালোই আছি। শ্রাবণ ভাই, কালকে আমাকে নিতে আসবে শ্বশুরবাড়ির লোকেরা, তুমি আবার ওই জানোয়ারদের ওখানে যাবে বৃষ্টি? ভুলে গেছো ওদের সব অত্যাচারের কথা? আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই বৃষ্টি। তুমি রাজুকে ডিভোর্স দিয়ে দাও, আমি আগামী শুক্রবারই তোমায় বিয়ে করব। না শ্রাবণ, এভাবে হয় না। আমি কালকে যাব ওই বাসায়, এটাই হবে আমার শেষ যাওয়া ওই বাসায়। তারপর আমি সত্যি রাজুকে ডিভোর্স দিয়ে চলে আসব একেবারে তোমার বউ হতে, কিন্তু কালকে আমার যেতেই হবে ওই বাসায়। তুমি চিন্তা করো না জান, আমার কিচ্ছু হবে না আল্লাহর রহমতে। ঠিক আছে, যাও তাহলে। তুমি ওখান থেকে ফিরে এলেই আমি সবাইকে জানাবো আমাদের কথা, তারপর বউ করে সারা জীবনের মতো আমার করে নিব তোমায়। তারপর ফোন কেটে দিলাম। পরের দিন বিকেলবেলা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুর বাড়ি এলাম। বিকেলে আমার শ্বশুর শাশুড়ি এসে আমায় নিয়ে গেলেন শ্বশুর বাড়িতে। আসার সময় আম্মু আমায় জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন, আর আমিও অনেক কেঁদেছি। জানি না কি আছে আমার কপালে। শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম আমরা 50 মিনিটের মাঝে। বাসায় ঢুকে আমার শাশুড়ি মা মুখ বাঁকা করে চলে গেলেন। আমি ওনার এমন করার কোনো কারণই খুঁজে পেলাম না। তারপর আমার শ্বশুর মশাই আমার কাছে এসে মাথায় হাত দিয়ে বললেন, যাও মা, নিজের রুমে যাও, আল্লাহ তোমার মঙ্গল করবেন ইনশাআল্লাহ।
এই কথাগুলো বলেই শ্বশুর মশাই মুচকি হাসি দিয়ে নিজের রুমে চলে গেলেন। আমি ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কিছু বুঝলাম না ওনার কথার মানে। তারপর আমি নিজের রুমের দিকে পা বাড়ালাম। রুমের দরজা খুলে দেখি রুমটা পুরোটাই অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। আর অনেক সুন্দর একটা গন্ধে ভরে আছে রুমটা। আমি অন্ধকারে হাতচে গিয়ে রুমের লাইট জ্বালালাম। তারপর পেছন থেকে ঘুরেই আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার সামনে রাজু হাঁটু গেড়ে বসে আছে। রাজুর হাতে একগুচ্ছ লাল গোলাপ, আর চোখে রয়েছে অফুরন্ত মায়া। এর আগে আমি কখনোই রাজুর এমন রূপ দেখিনি। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি কিছুই বুঝতে পারছি না। আমায় হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রাজু বলল, আই লাভ ইউ বৃষ্টি। তোমার সাথে খারাপ ব্যবহার করতে করতে কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি জানি না। যখন তোমায় রেখে দূরে চলে গেলাম তখন বুঝেছি এই ভালোবাসার অনুভূতিকে। আই লাভ ইউ বৃষ্টি, আই লাভ ইউ সো মাচ। এই কথাগুলো বলেই রাজু উঠে দাঁড়ালো। তারপর ফুলের গুচ্ছটা খাটের ওপর রেখে আমার দিকে একটি প্যাকেট এগিয়ে দিয়ে বলল, বৃষ্টি, এটাতে তোমার জন্য একটা ড্রেস আছে, বোরকাটা খুলে এটা পরে আসো যাও। আমি ওনার কথার কোনো উত্তর দিতে পারছি না, শুধু হাঁ করে সব দেখছি। পুরো রুমটা নানা রকম ফুল দিয়ে সাজানো, দেখে মনে হচ্ছে বাসর ঘরে আছি। আমার চুপ থাকতে দেখে রাজু আমার হাত ধরে বলল, ওই বৃষ্টি, কি হলো? যাও, এই ড্রেসটা পরে আসো। আজ আমাদের সত্যিকারের নতুন জীবন শুরু হবে। আজ আমাদের আসল বাসর হবে, যে বাসরে থাকবে শুধু ভালোবাসা, কোনো অত্যাচার নয়। তাড়াতাড়ি যাও না লক্ষ্মীটি আমার, কতদিন হলো তোমায় মন ভরে দেখি না। এই কথা বলেই উনি আমায় ঠেলে অন্য রুমে পাঠিয়ে দিল ড্রেসটা পরার জন্য। আমি ওই রুমে গিয়ে বোরকা খুলে ভাবতে লাগলাম, কি হচ্ছে এসব আমার সাথে? এটা কে? এটা কি সত্যি সেই রাজু যে কিনা আমায় সবসময় কষ্ট দিত, মারধর করত? এসব ভাবতে ভাবতে আমি প্যাকেটটা খুললাম। প্যাকেটটার মধ্যে অনেক সুন্দর একটি লেহেঙ্গা, গোল্ডেন কালারের ওপর লাল রঙের কাজ করা। ড্রেসটা অসম্ভব সুন্দর, কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই। আমি তো এখন ভাবনার অথৈ সাগরে ভাসছি, কি হতে চলেছে আমার সাথে। তারপর আমি ড্রেসটা পরে নিলাম, একদম ফিট হয়েছে আমার সাথে। তারপর রুমে থেকে ভয়ে ভয়ে রাজুর রুমের সামনে এলাম। আমার দরজায় দেখে রাজু একবার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। তারপর আমার কাছে এগিয়ে এসে আমায় কোলে তুলে নিল। তারপর দরজা এক হাত দিয়ে বন্ধ করে দিল। আমায় কোলে করে নিয়ে গিয়ে আয়নার সামনে বসিয়ে দিল। তারপর নিজে হাতে সাজাতে লাগলো আমায়। গলায় হার, কানে দুল, হাতে চুড়ি, কপালে টিকলি, আর সবশেষে খোপায় বেলি ফুলের মালা পরিয়ে দিল। এরপর আমায় বলল, এখন একটু কাজল দাও তো, সাথে হালকা লিপস্টিক আর ছোট্ট একটা টিপও পড়বে। এগুলো আমি দিতে পারি না, তাই তুমিই দাও। আমি কিছুই বুঝতে পারছি না, সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে আমার কাছে। তবুও চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ পরলাম। রাজু এবার আমার সামনে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত নেশা ভরা চোখে দেখল। তারপর বলল, আমার বৃষ্টিকে দেখছে একদম লালপরির মতো লাগছে, যেন কোনো ডানা কাটা লালপরি দাঁড়িয়ে আছে আমার সামনে। রাজুর মুখে লালপরি শব্দটা শুনে আমার বুকের বাম পাশটা কেঁপে উঠল। আমার শ্রাবণের কথা মনে পড়ে গেল। আমি তো আজ এখানে এসেছিলাম রাজুর থেকে বিদায় নিতে। শ্রাবণ তো আমার জন্য অপেক্ষা করছে হয়তো। আমি যে শ্রাবণকে অনেক ভালোবাসি, কিন্তু রাজু হঠাৎ এমন ব্যবহার কেন করছে আমার সাথে? রাজু কি তাহলে সত্যিই ভালো হয়ে গেছে, নাকি আবার কোনো গেম খেলছে আমার সাথে? কি করব আমি? কি করা উচিত এখন আমার? আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। হঠাৎ রাজু এসে পেছন থেকে আমায় জড়িয়ে ধরল, আর ওর জড়িয়ে ধরাতে আমি ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। তারপর রাজু আমার কানে কানে বলল, বৃষ্টি, আমি জানি তুমি আমায় কখনোই ক্ষমা করতে পারবে না। আমি তোমার সাথে বিয়ের পর যে আচরণ করেছি তাতে আমায় ক্ষমা না করাটাই স্বাভাবিক, কিন্তু তবুও তোমার স্বামী হিসেবে তোমার কাছে আমি ক্ষমা চাই। বৃষ্টি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কখনো তোমায় কোনো কষ্ট দিব না আমি। আই লাভ ইউ বৃষ্টি, আই রিয়েলি লাভ ইউ বৃষ্টি। এই কথাগুলো বলেই উনি আমায় অনেক শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি যেন বোবা হয়ে গেছি, কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না, যেন একটা রোবট হয়ে গেছি। শুধু দুই চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এই পানি তাও কিসের আমি জানি না। আমার চোখের পানিতে রাজুর শার্ট ভিজে গেল। রাজু আমায় ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে বলল, এই বৃষ্টি, এই তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? আমি তো বললাম তোমায় আর কখনো কষ্ট দিব না, শুধু ভালোবাসবো। তবুও কেন কাঁদছো সোনা, বলো আমায়। আমি নিজেই জানি না আমি কেন কাঁদছি। সারা পৃথিবী কেমন অন্ধকার হয়ে আসছে, আমি যেন দাঁড়িয়ে থাকতে পারছি না। রাজুর বুকে ঢলে পড়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় রাজুর বুকে শুয়ে আছি। রাজু ঘুমিয়েছে। আমি একটু নড়ে উঠতেই রাজুর ঘুম ভেঙে গেল। তারপর আমায় বলল, বৃষ্টি, তোমার জ্ঞান ফিরেছে? জানো কতটা টেনশন হচ্ছিল আমার। এই গত 1 মাসে আমি বুঝেছি তোমায় কতটা ভালোবেসে ফেলেছি আমি যখন বিদেশ যাই তখন প্রতিটা মুহূর্তে আমার তোমার কথা মনে পড়তো। অনেক ইচ্ছা করতো তোমার সাথে একটু কথা বলতে, কিন্তু কোনো একটা অপরাধ বোধ থেকে বাধা দিত মন তোমায় কল দিতে। তবুও একদিন আর সহ্য করতে না পেরে তোমায় একটা প্রাইভেট নাম্বার থেকে কল দিয়েছিলাম, কিন্তু কথা বলার সাহস হয়ে ওঠেনি। শুধু তোমার কণ্ঠটা শুনে মনটা শান্ত করেছিলাম। অনেক ভালোবেসে ফেলেছি তোমায় বৃষ্টি। আমি রাজুর কথা শুনে শুধু অবাকই হচ্ছি। তার মানে সেদিন যে কলটা এসেছিল সেটা রাজু করেছিল?
এতই যখন ভালোবাসে আমায় তখন এভাবে এতদিন কেন কষ্ট দিল আমায়? এর উত্তর আমার জানতেই হবে। আমি রাজুকে জিজ্ঞেস করলাম, কিছু যদি মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। একটা কেন, তোমার যত খুশি আমায় প্রশ্ন করতে পারো, বলো কি জানতে চাও। আপনি যদি আমায় ভালোই বাসেন তাহলে এতদিন ওইরকম ব্যবহার কেন করতেন আমার সাথে? কি দোষ ছিল আমার, আমি জানতে চাই। উত্তর দিন আমায়, কেন এমন করতেন আমার সাথে? আমার এই প্রশ্নগুলো শুনে রাজু কিছুক্ষণ মন খারাপ করে বসে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, শোনো তাহলে আমার ওইরকম বাজে ব্যবহারের কারণ। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার ক্লাসে ভর্তি হয় আমার দূর সম্পর্কে খালাতো বোন মার্জিয়া। মার্জিয়াকে আমার খুব ভালো লাগতো। আমরা সব সময় একসাথে থাকতাম, হাসি মজা দুষ্টুমি করে কাটতো আমাদের দিনগুলো। এভাবেই আমরা একসময় এইচএসসি পরীক্ষা শেষ করলাম। তারপর আমাদের প্রায় 15 দিন আর দেখা হয়নি। মার্জিয়া ওর গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিল, আর তখনই আমি বুঝতে পারি আমি মার্জিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি। সারাক্ষণ ছটফট করতে থাকি ওর সাথে দেখা করার জন্য। ওদিকে মার্জিয়াও আমায় ভালোবেসে ফেলেছিল। মার্জিয়া অনেক ছটফট করতে থাকে আমার সাথে দেখা করার জন্য। তারপর 15 দিন পর মার্জিয়ার সাথে আমার দেখা হওয়ার কথা। তাই সকালে উঠেই কোনো মতে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে। আমরা দুজনেই একই কলেজে ভর্তি হয়েছিলাম। সেদিন ছিল আমাদের প্রথম কলেজের দিন। আমি মার্জিয়ার সাথে দেখা করব বলে দাঁড়িয়েছিলাম কলেজের গেটে। প্রায় 15 মিনিট পর মার্জিয়া এসে আমায় দেখে হাত ধরে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তারপর আমায় অনেক শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলে ও আমায় ভালোবাসে। আমিও ওকে জড়িয়ে ধরে বলি যে আমিও ওকে অনেক ভালোবাসি। এভাবেই চলতে থাকে আমাদের ভালোবাসার দিনগুলো। কলেজে যখন প্রথম পরীক্ষা ছিল আমাদের, সেদিন মার্জিয়া পরীক্ষা দিতে আসে না। আমি কোনো মতে পরীক্ষা শেষ করে মার্জিয়া কেন আসেনি তাই জানতে মার্জিয়ার বাসায় যাই। ওর বাসায় গিয়ে দেখি সবাই কান্নাকাটি করছে। আমি খালাকে জিজ্ঞেস করি কেন এভাবে কাঁদছে ওরা, আর মার্জিয়া কোথায়? তখন খালা আমায় বলে মার্জিয়ার বিয়ে হয়ে গেছে একটু আগে, ছেলেপক্ষ দেখতে এসে বিয়ে করে নিয়ে গেছে। খালার কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। মার্জিয়া কি করে অন্য কাউকে বিয়ে করতে পারে? আমি খালাকে জিজ্ঞেস করি মার্জিয়া বিয়েতে রাজি ছিল কিনা। তখন খালা জানায় ছেলেপক্ষ অনেক বড় ঘরের লোক, আর মার্জিয়া ওদের অনেক পছন্দ করেছে, তাই মার্জিয়ার ইচ্ছেতেই বিয়ে হয়েছে ওর। আমার যেন পায়ের নিচের মাটি সরে যায় এসব কথা শুনে। মার্জিয়া কি করে পারলো আমায় রেখে অন্য কারো বউ হতে? ও কি আমায় কখনো ভালোবাসেনি? তবে সবই কি তাহলে ওর অভিনয় ছিল? তারপর আমি সেখান থেকে ফিরে আসি বাসায়। অনেক কেঁদেছিলাম আমি। মার্জিয়ার জন্য অনেক ভালোবাসতাম ওকে আমি। সেদিনের প্রায় 25 দিন পর একদিন আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি যখন কলটা রিসিভ করি তখন ওই পাশ থেকে বলে, কেমন আছো রাজু? মার্জিয়া, তুমি চিনতে পেরেছো আমার কণ্ঠ? তাহলে এটা কি বলো জান, তোমার কণ্ঠ আমি চিনব না? 1 শতাব্দী পরেও যদি কথা হয় তবুও চিনব তোমায় আমি। কিন্তু তুমি আমার সাথে কেন এমন করলে মার্জিয়া, বলো আমায়। কি দোষ করেছিলাম আমি? কেন তুমি অন্য কাউকে বিয়ে করলে? তুমি কি আমায় ভালোবাসতে না? আমার কথার উত্তরে মার্জিয়া খিলখিল করে হেসে দিয়ে বলল, আমি কি পাগল নাকি যে তোমার মতো একটা বেকার ছেলেকে বিয়ে করব? আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি বড় লোকের বাড়ির বউ হব, আর সেই স্বপ্ন আমি পূরণ করেছি। আমার শ্বশুর বাড়ির লোক অনেক বড় লোক, আর তোমার সাথে তো আমি শুধু টাইম পাস করতাম, ভালোবাসা ছিল না কখনোই। সে যাই হোক, তোমার সাথে ভালোবাসার অভিনয় করে অনেক মজা পেয়েছি, ক্ষমা করে দিও পারলে, আর ভালো থেকো, বাই। এটা বলেই মার্জিয়া ফোন কেটে দেয়। আমি অনেকবার ওকে কল দেওয়ার চেষ্টা করি কিন্তু ও আমায় ব্লক করে দিয়েছিল। তখন রাগ করে আমি আমার ফোনটায় আছাড় মেরে ভেঙে ফেলি। সেদিনের পর থেকে আমি ঘৃণা করি সকল মেয়ে মানুষকে। তোমার সাথে এতদিন যে খারাপ আচরণগুলো করেছি সেগুলো ওই রাগ থেকেই ছিল, কিন্তু কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। প্লিজ বৃষ্টি, ক্ষমা করে দাও আমায়। এখন আমি শুধু তোমায় ভালোবাসি আর কাউকে না। ওনার কথাগুলো শুনে আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো বুঝে উঠতে পারছি না। মানুষটা সত্যি অনেক কষ্ট পেয়েছে জীবনে, কিন্তু আমার শ্রাবণ, সেও তো আমায় পাগলের মতো ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। কি করব এখন আমি? কোন দিকে যাব আমি? নিজের ভালোবাসার কাছে যাব নাকি ভালোবাসা কোরবানি দিয়ে শরীরের সম্পর্ক ও স্বামীর সম্পর্ককে গ্রহণ করব আমি? কি করব এখন আমি? আমি রাজুর কথা শুনে কি উত্তর দেব কিছুই বুঝতে পারছি না। অনেক খারাপ লাগছে রাজুর জন্য আমার। ওই মার্জিয়া মেয়েটার জন্যও কতই না কষ্ট পেয়েছে ও। সত্যিকারের ভালোবাসা এভাবে ঠকালো ওই মেয়েটা। খুব রাগ হচ্ছে আমার মার্জিয়ার উপর। আজ ওই মেয়েটার জন্য আমার জীবনটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে আমি না পারছি ফিরতে, না পারছি থাকতে। কি করব আমি কিছুই মাথায় আসছে না। আমাকে চুপ থাকতে দেখে রাজু বলতে শুরু করলো, বৃষ্টি প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সাথে যেমন আচরণ করেছি তাতে আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, তবুও আমায় কি একটা সুযোগ দেওয়া যায় না বলো? ভুল তো মানুষই করে, কিন্তু ভুল শুধরানোর একটা সুযোগ কি দেওয়া উচিত না বলো? প্লিজ বৃষ্টি, চুপ করে থেকো না, আমার প্রশ্নের উত্তর দাও। আমি ওনার কথার উত্তরে শুধু বললাম, আমার একটু সময় চাই, শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমাতে চাই আমি। এই বলেই শুয়ে পড়লাম, আর রাজু একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে চলে গেল। রাজু চলে যেতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অঝোর ধারায় পানি পড়তে লাগলো 2 চোখ বেয়ে। কেন হচ্ছে আমার সাথে এমন? কি পাপ ছিল আমার যে আমার সাথে এমন হলো? কি করব আমি এখন?
মার্জিয়ার কাছ থেকে রাজু যে কষ্টটা পেয়েছে সেটা জানার পর সেই একই কষ্ট কি করে দেব আমি ওকে? শত হলে ও আমার স্বামী, আর রাজুকে কষ্ট দিতে না চাইলে যে আমার শ্রাবণকে কষ্ট দিতে হবে? আমি কি করে আমার শ্রাবণকে কষ্ট দেব? ওকে যে আমি অনেক ভালোবাসি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে, আর রাজু আমার পাশেই শুয়ে ঘুমিয়ে আছে। আজকে রাজুর চেহারাটা অনেক নিষ্পাপ লাগছে। খুব মায়া হচ্ছে আমার রাজুর কথা ভেবে। ওই মার্জিয়া নামের মেয়েটি কতটা কষ্ট দিচ্ছে লোকটাকে, আহারে। তারপর আমি বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে উজু করে এলাম। তারপর তাহাজ্জুদ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে দোয়া চাইলাম কেঁদে কেঁদে। কি করব আমি? পথ দেখাও খোদা। ফজরের আজান হলে আমি রাজুকে ডাকলাম নামাজ পড়ার জন্য। আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাজু উঠে নামাজ পড়তে গেল। এ যেন অন্য এক রাজু, যাকে ঘৃণা করা যায় না, কিন্তু ভালোবাসতে পারবো না কখনো, কারণ আমার মনটা যে অন্য কেউ আগেই দখল করে নিয়েছে। ফজরের নামাজ শেষ করে আমি বাইরে বের হলাম। রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়িমা রান্নার আয়োজন করছেন। আমি ওনাকে সালাম দিলাম, তারপর হাতে হাতে সব কাজ করতে লাগলাম। আমার শাশুড়িমা আমার সাথে তেমন কথা বলছেন না, কেমন যেন মুখ বাঁকা করে আছেন, যেন আমি অনেক বড় কোনো ক্ষতি করেছি ওনার। আমি ইচ্ছা করে ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, আর উনি আমায় এড়িয়ে যাচ্ছেন মুখ বাঁকা করে। রাজু নামাজ পড়ে বাসায় এলে আমি রাজুর জন্য চা বানিয়ে নিয়ে গেলাম। আজ কেন জানি না রাজুকে আমার ভয় করছে না, হয়তো ও নিজের ভুল বুঝতে পেরেছে তাই। তারপর আমি চা নিয়ে রাজুর সামনে বাড়িয়ে দিয়ে বললাম, আপনার চা। আমার হাত থেকে চা নিয়ে রাজু বলল, বৃষ্টি এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলেন? আমি এখানেই ঠিক আছি, আর বাইরে অনেক কাজ আছে আমার। একটু ভয় পেয়ে বললাম, তুমি কি আমায় দেখে এখনো ভয় করছো বৃষ্টি? ভয় পেও না প্লিজ, আমি তোমার গায়ে আর একটা আঙুলের টোকাও দিব না, তুমি নির্ভয়ে বসো এখানে। আমি ওনার থেকে একটু দূরে সরে বসলাম। উনি আমার কাণ্ড দেখে মুচকি হাসলেন। তারপর চায়ের কাপটা হাতে নিয়ে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, তুমি অর্ধেক চা খেয়ে তারপর আমায় দাও, আমি বাকি অর্ধেক খাবো। কিন্তু আমি খেলে তো চাটা এঁটো হয়ে যাবে, আর তাছাড়া এটা আপনার জন্য এনেছি, আপনি খান, আমি পরে খেয়ে নিব। হারে পাগলি, স্বামী স্ত্রী এঁটো খেলে তাদের মাঝে ভালোবাসা বাড়ে, তাই তুমি আগে খেয়ে দাও, তারপর আমি খাবো। রাজুর কথাটা শুনে আমার বুকের মাঝে ধুকপুক করে উঠল। শ্রাবণের কথা মনে পড়ে। শ্রাবণ আমার এঁটো করা আইসক্রিম কত তৃপ্তি নিয়ে খেয়েছিল। ও তো আমায় পাগলের মতো ভালোবাসে। রাজু আবার আমার সামনে চায়ের কাপটা বাড়িয়ে দিল। তখন আমার ধ্যান ভাঙল। আমি আর কি করার, চায়ের কাপটা নিয়ে এক চুমুক খেয়ে টেবিলে রেখে দৌড়ে চলে এলাম বাইরে। আমার এমন কাণ্ড দেখে রাজু হাসতে হাসতে বলল, পাগলি একটা, লজ্জা পেয়ে পালালো। কিন্তু রাজু তো আর জানে না আমি কেন এভাবে পালিয়ে এলাম। আমার শ্রাবণের কথা প্রতিটা মুহূর্তে মনে পড়ছে, কিছুতেই ভুলতে পারছি না। তাই রাজুর সামনে কান্না করার আগেই পালিয়ে এলাম। আমি শ্বশুরবাড়িতে এসেছি আজ 20 দিন হলো। এর মাঝে একটিবারও শ্রাবণের সাথে কথা হয়নি আমার, কারণ শ্বশুরবাড়ি আসার সময় আমি আমার ফোনটা বাড়িতে রেখে এসেছিলাম, আর সেটা শ্রাবণও জানে, ওকে বলেই রেখে এসেছি। এই দিনগুলোতে আমি এক মুহূর্তের জন্য শ্রাবণকে ভুলতে পারিনি। দূরে থাকায় ওর প্রতি আমার ভালোবাসাটা যেন আরও 100 গুণ বেড়ে গেছে। রাজুর সাথে আমি এখানে স্বামী স্ত্রীর মতো করে সংসার করছি ঠিকই, কিন্তু রাজুকে চুল পরিমাণও ভালোবাসতে পারিনি। তবে এই কয়দিনে ওর ব্যবহারে ওর প্রতি আমার মায়া তৈরি হয়েছে কিছু। আজকে আমায় নিতে আসবে আব্বু আম্মু, অনেকদিন পর বাড়ি যাব, শ্রাবণের সাথে কথা বলবো, তাই মনটা অনেক খুশি খুশি লাগছে। বিকেলে আব্বু আর আম্মুর সাথে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিলাম। ঠিক তখনই রাজু এসে আমায় শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, বৃষ্টি তাড়াতাড়ি ফিরে এসো প্লিজ, তোমার ছাড়া এই বাড়ি ঘর সব শূন্য শূন্য লাগবে আমার, প্লিজ জান তাড়াতাড়ি এসো। এই বলে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সায় দিলাম। তারপর আব্বু আম্মুর সাথে বাড়িতে চলে এলাম। তারপর বাসায় এসে বোরকা খুলে আম্মুকে ডেকে আমার ফোনটা চাইলাম। আম্মু আমার ফোনটা হাতে দিতে দিতে বলল, জানিস বৃষ্টি, শ্রাবণ প্রতিদিন একবার হলেও ফোন করে আর তোর কথা জানতে চায়, আমাদের সকলের কথাও জিজ্ঞেস করে। আজকে সকালেও ফোন করেছিলাম, তোর কথা জিজ্ঞেস করলো। আমি বলেছি আজকে তোকে নিয়ে আসবো। তারপর কম করে হলেও ছেলেটা 5 বার কল দিয়েছে আর বারবার জিজ্ঞেস করেছে তোকে নিয়ে এসেছে কিনা। আম্মুর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আচ্ছা দেখছি, আমি কথা বলছি, তুমি যাও। তারপর আম্মু চলে গেলে আমি ফোনটা চালু করে দেখি 32টা মিসড কল। শ্রাবণ এতবার কল করেছে আমায়। তারপর আমি শ্রাবণের নাম্বারে কল দিলাম, আর সাথে সাথেই ফোন রিসিভ হলো। বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে জান? এতদিন কি একটিবারও আমার কথা মনে পড়েনি তোমার? কতদিন হলো তোমার কণ্ঠ শুনবো বলে আমি পাগল হয়ে আছি, তুমি কি একটু বোঝো না আমায়? শ্রাবণের কথার উত্তরে আমি বললাম, শ্রাবণ ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনবে, আর সব কথা শোনার পরেই উত্তর দিবে, কেমন? কিছু কথা কেন জান, তুমি যা খুশি তাই বলো আমায়। কতদিন হলো তোমার কথা শুনি না জানো? আজকে তোমার কণ্ঠটা শুনে যেন দেহে মনে প্রাণ ফিরে পেলাম। বলো কি বলবে শোনা? শ্রাবণ ভাইয়ের কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। কি করে ওকে বলবো এই কথাগুলো আমি ভেবেই পাচ্ছি না। ও যে আমায় পাগলের মতো ভালোবাসে, কি করে কষ্ট দিব ওকে আমি?
তবুও নিজেকে শক্ত করে বলতে শুরু করলাম, শ্রাবণ ভাই দয়া করে আমার কথাগুলো শেষ হওয়ার আগে তুমি কোনো প্রশ্ন বা কথা বলবা না। আমার কথা শেষ হলেই তুমি কথা বলবা, প্লিজ। বলো সোনা, আমি তোমার কথাই শুনবো, কিচ্ছু বলবো না। জান, বলো তুমি কি বলতে চাও। শ্রাবণ ভাই, আমি ঠিক কিভাবে তোমায় কথাগুলো বলবো ভেবে পাচ্ছি না, কিন্তু এই কথাগুলো এখন না বললে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আর আমিও চাই না এভাবে তুমি আর আমি পাপিষ্ট হই। তাই কোনো প্রশ্ন করবা না, আগে আমার কথাগুলো মন দিয়ে শুনবে। তুমি হয়তো জানো আমি অনেক ছোটবেলা থেকে ইসলামী সব শরীয়তের ভেতর থেকে বড় হয়েছি, পর্দা করে চলেছি সবার সাথে। শুধু একটি ভুল করেছি, আর সেটা হলো তুমিও আমার জন্য পরপুরুষ, তাই তোমার সামনে আমার পরিপূর্ণ পর্দার দরকার ছিল, কিন্তু আমি সেটা করিনি, বা আমার আব্বু আম্মু কখনো সেটা আমায় বলেনি। আর সেই ভুলের কারণস্বরূপ এখন আমাদের এই প্রেমের সম্পর্কে গড়ে উঠেছে, যা এক কথায় হারাম সম্পর্ক। তুমি এসব কি বলছো জান? আমি শ্রাবণ ভাই প্লিজ আমার কথাগুলো আগে শেষ করতে দাও, এর মাঝে কোনো কথা বলবো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলো, আমি শুনছি। দেখো শ্রাবণ ভাই, আমি বিবাহিত। বিয়েটা যেভাবেই হয়ে থাকুক না কেন, এটা বৈধ সম্পর্কই। আমার স্বামী খারাপ হোক আর ভালো হোক, তবুও আমাকে ভালোবাসার বা আমি ভালোবাসার ওপর শুধু তারই অধিকার রয়েছে। আর তোমার সাথে আমার যে সম্পর্কটা গড়ে উঠেছে সেটা শয়তানের পক্ষ থেকে আসে, যার নাম হলো প্রেম। আর বিয়ে ছাড়া প্রেম ভালোবাসা এক কথায় হারাম, সেটা আমরা যতই পবিত্র রাখি না কেন। রাজুর খারাপ আচরণের কারণে আর তোমার বন্ধুর মতো পাশে থেকে আমার সব কষ্ট ভুলিয়ে রাখার কারণে হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা এই হারাম সম্পর্কে জড়িয়ে গেছি। তাই এখনও সময় আছে, আমাদের এই সম্পর্কটা ত্যাগ করা উচিত। তাই তুমি আমায় ভুলে যাও আর নিজের মতো করে জীবন সাজাও, আর পারলে আমায় ক্ষমা করে দিও শ্রাবণ ভাই। আমার কথার উত্তরে শুধু কান্নার শব্দ পাচ্ছি আমি শ্রাবণ ভাইয়ের। পাগলের মতো কাঁদছে শ্রাবণ। ওদিকে ওকে এই কথাগুলো বলতেই আমার বুকটাও ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু এছাড়া আমার যে আর কোনো উপায় নেই। হঠাৎ শ্রাবণ ভাই কান্না থামিয়ে বলতে শুরু করলো, ওই জান, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি জানি আমার লালপুরি আমার জান কখনোই আমাকে ভুলে যাওয়ার কথা বলতেই পারে না। প্লিজ জান, তুমি এমন দুষ্টুমি করো না আমার সাথে, যে দুষ্টুমি আমি সহ্য করতে পারবো না। আমি মরে গেলেও তোমায় কখনোই ভুলতে পারবো না। তুমি কল্পনা করতে পারবে না যে আমি তোমায় কতটা ভালোবাসি। আমি তোমার সাথে এমন হারাম সম্পর্কে থাকতে চাই না। আমি আজকে আম্মু আব্বু খালামণি আর খালুজানকে বলবো আমাদের বিয়ের কথা। তোমার আমার বিয়ে হয়ে গেলে তো আর কোনো সমস্যা নেই বলো? তখন তো এটা আর হারাম সম্পর্ক থাকবে না, তাই না? তখন তুমি হবে আমার বউ আর আমি তোমার বৈধ স্বামী। আমি আজকেই বলবো আম্মু আব্বুকে, তুমি ওই রাজুকে ডিভোর্স দাও আজকেই। কথাগুলো বলার সময় শ্রাবণ পাগলের মতো করছিল, যেন কেউ ওর কলিজায় আঘাত করেছে। না শ্রাবণ ভাই, এটা হয় না। আমি রাজুকে ছাড়তে পারবো না। ও যেমনই হোক না কেন, ও আমার স্বামী। আর তাছাড়া রাজু নিজের ভুলগুলো বুঝতে পেরেছে, ও অনেক ভালো হয়ে গেছে। আমি ওকে ছাড়তে পারবো না। আর বিয়ে জীবনে একবারই, আমার বিয়ে হয়ে গেছে। শ্রাবণ ভাই, তুমি আমায় ভুলে যাও। ভালো মেয়ে দেখে বিয়ে করে নতুন জীবন শুরু করো। তুমি এসব কি বলছো জান আমার? আমি তোমায় ছাড়া আমার জীবন ভাবতেই পারি না। আমি তোমার জায়গা অন্য কাউকে কখনোই দিতে পারবো না। আমার মন জুড়ে শুধুই তুমি। বিয়ে আমি তোমাকেই করব, অন্য কাউকে না। আর তুমি এতটা স্বার্থপরের মতো কথা বলছো কি করে বৃষ্টি? রাজুর একটু ভালো ব্যবহার পেয়ে এভাবে বলতে চাও আমায়? কি ভুল করেছে আমি? তোমায় ভালোবাসা কি আমার ভুল ছিল? আমি এত কিছু জানি না। আমি রাজুকে ছাড়তে পারবো না। ও আমার বৈধ স্বামী আর আমি রাজুর বৈধ বউ। তাই আমি আর তোমার সাথে এ বিষয়ে কথা বলতে চাই না। পারলে আমায় ক্ষমা করো। ভালো থেকো। আল্লাহ হাফেজ। বলেই ফোনটা কেটে মোবাইলটা বন্ধ করে দিলাম। তারপর খাটে শুয়ে বালিশের মধ্যে মুখ গুজে অঝোর ধারায় কাঁদতে লাগলাম। এতটা কষ্ট হচ্ছে আমার, মনে হচ্ছে কেউ শরীরের চামড়া তুলে মরিচ লাগিয়ে দিয়েছে। শ্রাবণের কান্নার শব্দ যেন বারবার আমার কানে বেজে চলেছে। আমি যেন ওকে কষ্ট দেইনি, কষ্ট দিয়েছি নিজেকে। বুক ফেটে যাচ্ছে কষ্টের আগুনে। আমিও যে কখনো শ্রাবণকে ভুলতে পারবো না। রাজুর সাথে সংসার করব ঠিকই, কিন্তু কখনো হয়তো রাজুকে ভালোবাসতে পারবো না। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা শুধুই আমার শ্রাবণ, কিন্তু আমি সেটা আর কোনোদিন প্রকাশ করব না। আমি আর শয়তানের ধোকায় পড়ে নিজেকে আর শ্রাবণকে হারাম সম্পর্কে জড়াতে দিব না। ভুলে যাওয়ার চেষ্টা করব শ্রাবণকে। আমার চোখের পানিতে ভিজে যাচ্ছে বালিশ, তবুও কান্না থামার নামই নেই। আমি জানি শ্রাবণ হয়তো এখন পাগলের মতো করে কাঁদছে, অনেক খারাপ আর স্বার্থপর ভাবছে আমায়, অনেক ঘৃণা হচ্ছে হয়তো আমার প্রতি ওর। তবুও আমি ওকে ভুলে যেতে চাই। ভুলে যেতে চাই এই কিছুদিনের ভালোবাসা, মুছে দিতে চাই সকল সম্পর্ক যা শয়তানের তরফ থেকে এসেছে। কিন্তু আমি সত্যি কি করব? কখনো ভুলতে পারবো শ্রাবণকে? পারবো কি রাজুকে মন থেকে ভালোবাসতে? কে বলে দেবে আমায়? কে? আমি ভুলে যেতে চাই শ্রাবণের ভালোবাসাকে, ভুলে যেতে চাই এই কিছুদিনের অবৈধ সম্পর্ককে, মুছে দিতে চাই মন থেকে চিরদিনের মতো। কিন্তু আমি সত্যি কি পারবো আমার প্রথম ভালোবাসা শ্রাবণকে ভুলে যেতে? পারবো কি ওর সাথে কাটানোর প্রতিটা মুহূর্তের কথা মন থেকে মুছে ফেলতে? কে উত্তর দেবে আমার এই প্রশ্নের? হঠাৎ দরজায় নক করার শব্দে ধ্যান ভাঙলো আমার। দরজার ওই পাশ থেকে আম্মু ডাকছেন, বৃষ্টি, এই বৃষ্টি, দরজা খোল, তোর সাথে আমার কিছু কথা আছে, দরজাটা খোল, ঘুমিয়ে পড়লি নাকি? আম্মুর কথা শুনে আমি তাড়াতাড়ি চোখ মুছে
নিজেকে সামলে নিলাম, তারপর দরজা খুলে দিলাম। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, বৃষ্টি তুই কি এতক্ষণ কান্না করছিলে নাকি? চোখ মুখ এমন লাগছে কেন তোর? কই না তো, আমি ঠিক আছি। তুমি কি যেন বলবে বলছিলে, বলো। আসো, ভেতরে এসে বসো। তারপর আম্মু রুমের মাঝে ঢুকে খাটে বসলেন আর আমাকে সামনে বসালেন। তারপর বললেন, বৃষ্টি আমি তোকে কিছু কথা জিজ্ঞেস করব, তুই আমার কাছে কোনো রকম মিথ্যে বলবি না, সব সত্যি কথা বলবি। কথা দিয়ে আমায়। কি জানতে চাও আম্মু, বলো, আমি কিছু লুকাবো না তোমার কাছে। তুই কি শ্রাবণকে ভালোবাসিস? আম্মুর মুখে এমন প্রশ্ন শুনে আমার বুকের মাঝে যেন মোচড় দিয়ে উঠল। আম্মু কি করে জানলো এসব কথা? কি হলো, চুপ করে কি ভাবছিস? বৃষ্টি, আমার প্রশ্নের উত্তর দে। কোনো কিছু লুকাবি না বলে দিলাম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এতদিনে জমানো কষ্টগুলো বের হয়ে এলো দুই চোখ বেয়ে। হাউমাউ করে কান্না করে দিলাম আম্মুর বুকে মাথা গুজে। আম্মু কিছু বলল না, শুধু মাথায় হাত বোলাতে লাগলো। আমি এভাবে অনেকক্ষণ কান্না করলাম আম্মুর বুকে। আমার চোখের পানিতে আম্মুর জামা ভিজে গেল। তারপর নিজেকে শান্ত করে চোখ মুছে আম্মুকে বললাম, আম্মু আমি শ্রাবণ ভাইকে ভুলে যেতে চাই। এই সম্পর্কটা ঠিক নয় আম্মু। শ্রাবণ আমার জীবনে একটা স্বপ্ন, যে স্বপ্ন আমি পূরণ করতে চাই না, কারণ এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে এসেছে। এতদিন আমি রাজুর খারাপ ব্যবহারের কারণে শয়তানের ধোকায় পড়ে এই সম্পর্কটায় জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এখন যখন বুঝতে পেরেছি তখন আর কোনোভাবেই আমি শ্রাবণের সাথে এই হারাম সম্পর্কে থাকতে চাই না। আমার স্বামী যেমনটাই হোক না কেন, তবুও সে আমার পবিত্র সম্পর্কের স্বামী, যে সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাই আমি আর কোনো ভুল করতে চাই না। আমি ভুলে যাব, শ্রাবণকে মুছে ফেলবো মন থেকে ওর সকল স্মৃতি। আম্মু আমার কথা শুনে আমার মাথায় হাত রেখে বললেন, বৃষ্টি মারে, এখানে তোর কোনো ভুল নাই রে মা, সব দোষ আমার আর তোর আব্বুর। আমরা যদি সবকিছু ভালো মতো খোঁজখবর নিয়ে তারপর তোকে বিয়ে দিতাম, তাহলে তোর ওই রকম কষ্ট সহ্য করতে হতো না, আর তুই এমন সম্পর্কেও জড়াতি না। আমরা পারিনি রে মা, একজন ভালো বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারিনি আমরা। কিন্তু আজকে আমার এটা ভেবে গর্ব হচ্ছে যে আমি তোর মতো একজন নেক সন্তান আমার গর্ভে ধারণ করেছি। দেখিস রে মা, তুই জীবনে অনেক সুখী হবি, আল্লাহ তোকে অনেক সুখী করবেন। কখনো ধৈর্য হারা হোস না বৃষ্টি, সবসময় সকল বিষয় আল্লাহর উপর ভরসা রাখবি। মনে রাখবি, আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না, আর আল্লাহ যা করেন তা আমাদের সকলের ভালোর জন্যই করেন ইনশাল্লাহ। শ্রাবণ অনেক ভালো ছেলে, ও কখনোই তোর খারাপ চাইবে না। দেখিস, ও সব বুঝবে, কখনো এই সম্পর্কের দাবি নিয়ে তোর সামনে আসবে না। তুমি কি করে জানলে আম্মু শ্রাবণের ব্যাপারে এসব কথা? শ্রাবণ আমার নাম্বারে কল করেছিল, তারপর আমায় বলল, আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ বাবা, কেমন আছো তুমি? তোমার আম্মু শাম্মি ওরা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে খালামণি। খালামণি তুমি একটু বৃষ্টির রুমে যাও, দেখো বৃষ্টি হয়তো কান্না করছে, ওকে শান্ত করো আর চিন্তা করতে মানা করো। ও সুখে থাক, ভালো থাক, এইটুকুই যথেষ্ট, আর কিছু চাই না আমি। ও যেমন চায় তেমনটাই হবে, ওকে বলে দিও। আচ্ছা খালামণি, এখন আল্লাহ হাফেজ, পরে কথা বলবো। এই কথাগুলো বলেই আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিয়েছে শ্রাবণ। কিন্তু আম্মু, শ্রাবণ তোমাকে এই কথাগুলো বলল কেন? তুমি কি আগে থেকে সব জানতে? হ্যাঁ, আমি আগে থেকে সব জানতাম। শ্রাবণ আমায় সব বলেছিল। আমি তোদের আচরণে অনেক আগেই টের পেয়েছিলাম, তাই শ্রাবণকে জিজ্ঞেস করায় ও সব বলেছিল আমায়। আমি তো মনে মনে ঠিক করেছিলাম, এবার তুই শ্বশুরবাড়ি থেকে ফিরে এলে যদি এবারও ওই বাড়ির লোকেরা তোর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে রাজুর কাছ থেকে তোকে ছাড়িয়ে নিয়ে শ্রাবণের সাথে বিয়ে দেব। কিন্তু তুই তো আর চাস না শ্রাবণের হতে। আম্মু, বিয়েটা যেভাবেই হোক না কেন, আর রাজু যেমনই হোক না কেন, রাজু আমার স্বামী। ইসলামী শরীয়ত অনুযায়ী রাজু ছাড়া অন্য সকল পুরুষ আমার জন্য হারাম। আর তাছাড়া মেয়েদের বিয়ে জীবনে একটাই, আমি রাজুর স্ত্রী। আমি সেটা ভুলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এতদিন যে ভুলের মাঝে ছিলাম তা মুছে ফেলতে চাই হৃদয় থেকে। রাজুকে ভালোবাসতে চাই আম্মু। ইনশাআল্লাহ তুই পারবি বৃষ্টি, আল্লাহ তোর নেক আশা পূর্ণ করবেন। দেখিস, এবার বল, তোর শ্বশুরবাড়ির লোক এখন কেমন? এবার ওরা তোর সাথে খারাপ আচরণ করেনি তো? রাজু কি তোকে আবার মারধর করেছে? না আম্মু, উনি অনেক ভালো হয়ে গেছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন, আমার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছেন। এবার উনি একেবারেই পাল্টে গেছে, একজন ভালো স্বামীর মতো আচরণ করেছেন আমার সাথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ রাজুকে হেদায়েত করেছেন বলে। তোরা অনেক সুখী হবি, দেখে নিস ইনশাল্লাহ। তারপর এশার নামাজ হলে আম্মু নামাজে চলে গেলেন, আর আমিও নামাজে দাঁড়ালাম। তারপর রাতের বেলায় খেয়ে আমি রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ফোনটা অন করলাম। ফোনটা অন করার সাথে সাথে 4টা SMS এলো। সেগুলোতে লেখা, বৃষ্টি আমি জানি তুমি মন থেকে আমায় কখনোই ভুলতে পারবে না, কিন্তু আমি তোমায় কথা দিলাম যে তুমি যেন আমায় সত্যি মন থেকে ভুলে যেতে পারো, সেই ব্যবস্থা আমি করব। জানো বৃষ্টি, তোমার কথাগুলো শুনে আমার অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজাটা টেনে ছিঁড়ে নিচ্ছে। এই অল্প সময় অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমায়, তাই হয়তো তোমায় আর পাবো না ভেবে এতটা কষ্ট পাচ্ছি। তোমার সাথে কথা বলার পর অনেক ভেবে দেখলাম যে তুমি যা বলেছ সবই ঠিক বলেছ। সত্যি আমরা দুজন দুজনকে যতই ভালোবাসি না কেন, আমাদের সম্পর্কটা অবৈধ। তবুও মন যে মানতে চায় না।
এখন আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আল্লাহ আমাদের দুজনকে ভুলে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। জানো বৃষ্টি, আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত তোমায় ভুলতে পারবো না, কিন্তু তোমায় আমি কথা দিচ্ছি যে আমি এমন কিছু করব যাতে করে তুমি আমায় ঘৃণা করো আর ভুলে যাও। তোমায় আমি কতটা ভালোবাসি বোঝাতে পারবো না, কিন্তু তোমার সুখের জন্য আমি সব করতে পারবো। তাই খুব তাড়াতাড়ি তুমি আমায় ভুলে যাবে আর রাজুকেই মন থেকে ভালোবাসবে, দেখে নিও। জীবনের শেষবারের মতো একটি কথা বলি, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। শ্রাবণের SMS-গুলো পড়ে আমার চোখে পানি যেন বাঁধ মানছে না, তবুও নিজেকে সামনে নিলাম। তারপর শ্রাবণের সব SMS নাম্বার সব কিছু ডিলিট করে দিলাম। আমি চাই না ওর কোনো স্মৃতি আমার কাছে থাকুক, তাহলে হয়তো ওকে আমি ভুলতে পারবো না কখনো। তারপর আমি ইচ্ছা করে রাজুকে ফোন করলাম। একবার বাজার সাথে সাথে ফোন রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তুমি ছাড়া ভালো থাকে কি করে বলো তো? কেন যে বাপের বাড়ি চলে গেলে আমার কিছুই ভালো লাগছে না। যখন যেমনই থাকুন না কেন সব সময় সবার আগে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি, না হলে আল্লাহ নারাজ হবেন। আর আপনি যদি চান তাহলে আমায় কালকেই নিয়ে যান। সত্যি বৃষ্টি, তুমি আসবে? আমি যদি কালকে আনতে যাই তাহলে তুমি আসবে? আসবো, কারণ আপনি আমার স্বামী আর আপনার কথাই আমার জন্য শেষ কথা। তাহলে আমার অফিস ছুটি আছে 10 দিনের, তাই আমি চাচ্ছি তোমায় নিয়ে কোথাও একটু বেরিয়ে আসতে। এক কাজ করলে কেমন হয় বলো তো? জি বলুন, কি কাজ? আমি ভাবছি তোমায় নিয়ে ছুটিতে তোমার খালার বাসায় বেড়াতে যাব, যেখানে তোমরা গিয়েছিলে 3 মাস আগে। তুমি গিয়ে আমার শাশুড়ি আম্মুকে বলো আমরা আগামী পরশুদিনই যাব ওখানে। রাজুর কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রাজু হঠাৎ শ্রাবণদের ওখানে কেন যেতে চাইছে, আর আমি শ্রাবণের সাথে আর দেখা করতে চাই না। কি করব এখন আমি? কি হলো বৃষ্টি, চুপ করে আছো কেন? কিছু তো একটা বলো না। মানে বলছি যে এত জায়গা থাকতে আপনি হঠাৎ ওখানে যেতে চান কেন? যেতে চাই কেন মানে? আরে ওটা আমার খালা শাশুড়ির বাড়ি, আমার 100 বার যাওয়ার অধিকার আছে ওখানে। আর তাছাড়া আমার খুব ইচ্ছা করছে ওখানে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বলবো। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। সকালে ফজরের নামাজের সময় মসজিদে যাবেন। ওকে ম্যাডাম, জো আপকি মার্জি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ জানো। তারপর আমি রাজুর ফোন কেটে দিয়ে ভাবতে লাগলাম যে বাংলাদেশে এত জায়গা থাকতে রাজু হঠাৎ শ্রাবণদের ওখানে কেন যেতে চায়? তাহলে কি রাজু আমার আর শ্রাবণের ব্যাপারে কিছু জানতে পেরেছে? নানা রকম চিন্তা ভাবনায় রাত কাটলো আমার। সকালে ফজরের নামাজ শেষ করে আম্মুর কাছে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি আম্মু সকালের নাস্তা রেডি করেছেন। আমায় দেখে আম্মু বলল, কিরে বৃষ্টি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? কিছু বলবো। তোমার সাথে কিছু কথা আছে আম্মু, এদিকে আয়, বল কি কথা। আম্মু, কাল রাতে তোমাদের জামাইয়ের সাথে কথা বলেছিলাম, তো তোমার জামাই বলল তার নাকি 10 দিনের ছুটি আছে, তাই সে এই ছুটিতে খালামণিদের ওখানে বেড়াতে যেতে চায় আমায় নিয়ে। কি বলিস এসব বৃষ্টি? বাংলাদেশে এত জায়গা থাকতে রাজু হঠাৎ তোর খালামণিদের ওখানে যেতে চায় কেন? আমি জানি না আম্মু, উনি ওখানে যেতে চায়, তবে উনি আজকে আসবেন আর আমায় নিয়ে কালকে খালামণিদের ওখানে যাবেন। তুমি খালামণিকে ফোন করে বলে দাও আমাদের যাওয়ার কথা। আমার কথা শুনে আম্মুর মুখ শুকিয়ে গেল। আমি তা ভালো করেই বুঝতে পারছি। আমারও যে ভয় করছে না তা নয়, কিন্তু আমার ভয় করলে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে আমায়। তারপর আম্মু খালামণিকে ফোন করে বলে দিল আমাদের যাওয়ার কথা। খালামণি তো শুনে অনেক খুশি, হয়তো শ্রাবণের কানেও গেছে কথাগুলো। জানি না শ্রাবণ কি ভাবছে। তারপর আমরা সকালে নাস্তা করলাম। 12টার সময় রাজু এলো আমাদের বাসায়, সঙ্গে করে অনেক কাপড় চোপড়ও নিয়ে এসেছে। রাজু একদম প্রস্তুত হয়ে এসেছে খালামণির বাসায় যাওয়ার জন্য। দুপুরের খাবার শেষ করে আমি আর রাজু আমার রুমে এলাম। রাজু পেছন থেকে আমায় জড়িয়ে ধরে বলল, বৃষ্টি, তুমি জানো এই 2 দিন আমি তোমায় কতটা মিস করেছি। আমি শুধু ছটফট করছিলাম যে কখন এখানে তোমার কাছে আসব। অনেক ভালোবাসি তোমায় বৃষ্টি। আমি কিছু বলছি না, শুধু মাথা নাড়িয়ে সায় দিচ্ছি। সারাদিন কোনো রকমে কেটে গেল। রাতে রাজু বলল সব জামা কাপড় গুছিয়ে রাখতে, সকালে রওনা হব। আমিও সব জামা কাপড় গুছিয়ে রাখলাম। তারপর রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের নামাজের সময় উঠে ফ্রেশ হয়ে রাজুকে ডেকে মসজিদে পাঠালাম। তারপর আমি নামাজ পড়ে নিলাম। রাজু এলে দুজনে একসাথে কোরআন পড়লাম। তারপর বাইরে বের হয়ে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম শ্রাবণদের ওখানে যাওয়ার জন্য। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলাম খালামণির বাড়ির উদ্দেশ্যে। নানা রকম চিন্তায় সে ভর করেছে মাথায়। কি হবে ওখানে গেলে, কিছু মাথায় আসছে না। দীর্ঘ 4 ঘন্টা পর আমরা সেই চিরচেনা গেটের সামনে গিয়ে দাঁড়ালাম, আর বুকের মাঝে ধুকপুকানি 100 গুণ বেড়ে গেল। 2 বার বেল টিপতে সামনে এসে গেট খুলে দিল। তারপর আমায় দেখে জড়িয়ে ধরল। তারপর রাজুকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো আমরা কেমন আছি। সাম্যের কথার উত্তরে আমি কিছু বলার আগেই রাজু বলে উঠল, আমরা তো ভালোই আছি, কিন্তু তুমি মনে হয় আমার একমাত্র আদরের শালিকা, তাই না শালি? রাজুর কথায় সাম্যী হেসে বলল, জি দুলা ভাই, মই আন্নের 10টা না 5টা না, একটা মাত্র শালিকা। তারপর ওখানে একটু হাসাহাসি করে আমরা ভিতরে ঢুকলাম। সেই চিরচেনা ফুলের বাগানটা চোখে পড়তেই বুকের মাঝে ব্যথা অনুভব হতে লাগলো। কত স্মৃতি জড়িয়ে আছে এই ফুল বাগানটায়। তারপর আমরা বাসার মধ্যে ঢুকলাম। আমাদের দেখে খালামণি এগিয়ে এলেন।
রাজু খালামণিকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। ছুটিতে এখানে এসে অনেক ভালো করেছো বাবা, আমার অনেক ভালো লাগছে তোমাদের দেখে। যাও বাবা, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। অনেক দূর থেকে জার্নি করে আসছো, খাবে, তাড়াতাড়ি যাও। শাম্মী ওদের গেস্ট রুমটাতে নিয়ে যায়। তারপর শাম্মী আমাদের একটা সুন্দর রুমে নিয়ে গেল। আমরা দুজনই জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইরে এলাম। এতক্ষণ হলো এসেছে, কিন্তু শ্রাবণকে দেখছি না কোথাও। আমার চোখ দুটো যেন ওকেই খুঁজছে। তারপর আমরা খেতে বসলাম। বিভিন্ন কথা বলতে বলতে রাজু হঠাৎ বলে উঠল, খালামণি, আমার শালা, ও সরি মানে আমার সুমন্তি শ্রাবণ ভাই কোথায়? তাকে দেখছি না যে আসার পর থেকে। ভাইয়া তো ওর বন্ধুর বিয়েতে গেছে, আজকে ওর এক বন্ধুর বিয়ে, ওখানে গেছে, শাম্মী বলল। তাই নাকি? আমাদের রেখে বিয়ে খেতে গেল শ্রাবণ ভাই? এটা তো ঠিক কথা নয়। আজকে আসুক, সুমন্তির সাথে ঝগড়া করবো। আমি কিছু বলছি না, শুধু চুপচাপ খাচ্ছি আর ওদের কথা শুনছি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম। খালামণি শাম্মীকে বলল, শাম্মী, বৃষ্টি আর তোর দুলাভাইকে নিয়ে বাগানে গিয়ে গল্প কর, আমি এগুলো পরিষ্কার করি। তারপর আমি, রাজু আর শাম্মী মিলে বাগানে চেয়ার নিয়ে গিয়ে বসলাম। আমার কিছুই ভালো লাগছে না, মনের ভিতর কিসের যেন ভয় অনুভব হচ্ছে। আমরা বসে গল্প করছি, এরই মাঝে গেটের শব্দ। শাম্মী উঠে বলল, নিশ্চয়ই শ্রাবণ ভাই এসেছে, আমি গেট খুলে দিয়ে আসছি। রাজু শাম্মীকে থামিয়ে দিয়ে বলল, ওই শালিকা, তুমি বসো, আমি খুলে দিচ্ছি। এই কথা বলে রাজু এগিয়ে গেল গেটের দিকে। আর এদিকে আমার বুকের মাঝে যেন কিসের ভয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। রাজু গেট খুলে দিয়ে শ্রাবণকে বলল, কে আপনি? এখানে কি চাই? শ্রাবণ মুচকে এসে উত্তর দিল, যা চাই তা তো পাবো না, তাই আপাতত ভিতরে আসার অনুমতি চাই দুলা ভাই। শ্রাবণের কথা শুনে রাজু হা হা করে হেসে দিল। তারপর শ্রাবণের সাথে হ্যান্ডশেক করে ভিতরে নিয়ে এলো। শ্রাবণ ভিতরে এসে আমার দিকে চোখ পড়তে থমকে গেল। হা করে মায়া মায়া চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি ব্যাপারটা বুঝতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রাবণকে উদ্দেশ্য করে বললাম, কিরে শ্রাবণ ভাই, কেমন আছিস? আমাদের রেখেই বন্ধুর বিয়ে খেয়ে এলি, তা তোর বিয়ে খাবো কবে বলতো? কথাগুলো বলার সময় কেন জানি না আমার হাত পা কাঁপছিল। আমার কথা শুনে হয়তো শ্রাবণ ভাইও বুঝতে পারলো কেন এমন বলছি আমি। তাই শ্রাবণ ভাইও হাসি দিয়ে রাজুকে বলল, বলছি যে রাজু ভাই, আমি না বিয়ে বাড়িতে একটা মেয়েকে দেখেছি, আর মেয়েটাও বারবার ইচ্ছে করে আমার সাথে কথা বলছিল, আবার একসাথে ছবি উঠিয়েছে। দেখুন তো আমার সাথে মানাবে কিনা, ভাবছি একেই বিয়ে করে আনবো। কতদিন আর একা থাকবো বলেন? শ্রাবণের এমন কথা শুনে রাজু হাসতে লাগলো, আর শাম্মী দৌড়ে গিয়ে শ্রাবণের ফোন নিয়ে ছবিগুলো বের করলো। তারপর আমার কাছে এসে দেখাতে লাগলো একটি মেয়ের ছবি। দেখতে সুন্দরী, হাইট হয়তো 5 ফুট, গায়ের রং ফর্সা, হালকা পাতলা দেখতে, সুন্দর মানাবে শ্রাবণের সাথে। শাম্মী বলল, ওয়াও ভাইয়া, আপুটা তো সত্যি অনেক সুন্দরী রে, আমার পছন্দ হয়েছে। তবে একটা কথা, আমার বৃষ্টি আপুর মতো সুন্দর না। রাজু শাম্মীর কথা শুনে উত্তর দিল, আরে শালিকা আমার, দেখতে হবে না বউটা কার, আমার বউ বলে কথা, সবার সেরা তো হবেই। শ্রাবণ কিছু বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে আর বারবার আমায় দেখছে আর চোখে। তারপর আমরা ওখানে অনেকক্ষণ সময় একসাথে গল্প করলাম। শ্রাবণ বারবার কথার ছলে আমায় দেখছিল, কিন্তু রাজুকে বুঝতে দেয়নি কিছুই। তারপর সন্ধ্যা হলে আমরা বাসার ভিতরে চলে এলাম। আসার সময় আমি হঠাৎ সিঁড়ি দিয়ে উঠতে পড়ে যেতে নেই, আর অমনি শ্রাবণ আমার হাত ধরে ফেলে। তারপর রেগে গিয়ে বলে, দেখে চলতে পারিস না, এখন পড়ে গেলে কি হতো? তখনই রাজু এসে শ্রাবণকে বলে, আরে কিছুই তো হতো না, আমি আছি তো, আমি ওকে কোলে করে নিয়ে যেতাম শালাবাবু। শ্রাবণ রাজুর কথা শুনে আমার হাত ছেড়ে দিয়ে বাসার ভেতর চলে যায়, আর রাজু আমার হাত ধরে বাসার ভিতরে প্রবেশ করে। তারপর রাতে একটু গল্প করে খাওয়া দাওয়া শেষ করে সবাই ছাদে যাই। খালামণিও আছে আমাদের সাথে। সবাই গোল হয়ে বসে গল্প করছে, এমন সময় খালুজানের ফোন আসে, আর খালামণি চলে যায় নিচে। তারপর রাজু বলে, আসো আমরা সবাই মিলে একটা খেলা খেলি। আমি বলি, কি খেলা খেলবেন? রাজু বলে, গান গাওয়া খেলা দারুণ। রাজুর কথা শুনে শাম্মী আনন্দে লাফিয়ে উঠে বলে, ওয়াও দুলা ভাই, আমার মনের কথাটা বলেছেন। কতদিন হলো শ্রাবণ ভাইয়ের গলায় একটু গান শুনি না। শ্রাবণ ভাইয়া অনেক সুন্দর গান গায়। শাম্মীর কথার উত্তরে রাজু বলল, ওয়াও, তাই নাকি শালি? তাহলে তো আর কথাই নেই শালাবাবু, গান ধরো তো একটা সুন্দর দেখে। রাজুর কথায় শ্রাবণ বলে, গানের সুর হারিয়ে গেছে, কি গান গাইব? শ্রাবণের এমন কথা শুনে রাজু বলে ওঠে, এত কিছু জানি না, তাড়াতাড়ি গান ধরো শালাবাবু, আমি তোমার দুলা ভাই, তোমায় আদেশ করছি, গান গাও। রাজুর সাথে শাম্মীও বারবার গান গাইতে বলছে শ্রাবণকে। তারপর আমিও বললাম, শ্রাবণ ভাইয়া গান, একটা গান, আমারও খুব শুনতে ইচ্ছে করছে। আমাদের কথা শুনে শ্রাবণ ভাই উঠে আমাদের থেকে একটু দূরে গিয়ে বসে গান গাইতে শুরু করলো। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাকা সোনা ছুটে, তুমি এলে রং ধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝড়ায়,
এ মনের আহ্লাদ আসো না ছুটে, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে। গানটা গাওয়া শেষ হলে রাজু আর শম্মী মিলে হাততালি দিল, আমিও দিলাম, কিন্তু বুকের মাঝে অনেক কষ্ট অনুভব হতে লাগলো আমার, কারণ আমি জানি এই গানটা শ্রাবণ আমার জন্যই গিয়েছে। গান শেষ হলে শ্রাবণ অন্যদিকে ঘুরে চোখ মুছল। এটা অন্য কেউ না দেখলেও আমার চোখ এড়ালো না। তারপর সবার সাথে হেসে হেসে কথা বলে যার যার মতো শুতে চলে আসলাম। ছাদে থেকে যার যার মতো ঘুমাতে চলে আসলাম। রুমে আসার পর রাজু হঠাৎ করে বলে উঠল, বৃষ্টি, শ্রাবণ ভাইয়া অনেক সুন্দর গান গায় তাই না? সত্যি, ওর কণ্ঠ অনেক সুন্দর। রাজুর কথার উত্তরে আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সায় দিলাম। ফজরের নামাজের সময় উঠে আমি ফ্রেশ হয়ে অজু করে এসে রাজুকে ডাক দিলাম নামাজের জন্য। রাজু উঠে নামাজ পড়তে বের হলো, তখনই দেখে শ্রাবণ ভাইও নামাজে যাচ্ছে। তাই রাজুও শ্রাবণ ভাইয়ের সাথে নামাজে গেল। ওরা চলে যাওয়ার পর আমিও নামাজ পড়ে নিলাম। তারপর শম্মীর কাছে গেলাম, গিয়ে দেখি শম্মী নামাজ পড়তে বসেছে। আমি শম্মীর কাছে গিয়ে অনেক রকম গল্প করলাম। কথা বলার এক পর্যায়ে শম্মী বলল, জানো বৃষ্টি আপু, শ্রাবণ ভাইয়া না গতবার তুমি আর খালামণি চলে যাওয়ার কিছুদিন পর থেকে অনেক আনন্দে থাকতো, সবসময় হাসি খুশি থাকতো, কিন্তু কিছুদিন হলো ওর যেন কি হয়েছে, সবসময় মনমরা হয়ে থাকে, কারোর সাথে প্রয়োজনে বেশি কথা বলে না। আর সেদিন রাতে তো আমি ভাইয়াকে কান্না করতেও দেখেছি। পরে যখন আমি জিজ্ঞেস করি তখন ভাইয়া বলে চোখে নাকি পোকা গিয়েছিল। কিন্তু আমার মনে হয় ভাইয়া আমায় মিথ্যা বলেছে। নিশ্চয়ই আমার ভাইয়াটার কিছু হয়েছে। ওর এমন অবস্থা দেখে আমার ভালো লাগছে না কিছুই। শম্মীর কথাগুলো শুনে আমার বুকের মাঝে যেন পাথর চাপার মতো কষ্ট হতে লাগলো। আমি জানি আমার জন্যই শ্রাবণের এই পরিবর্তন। আমাকে যে করে হোক কিছু একটা করতে হবে। তারপর আমি স্বামীকে নিয়ে রুম থেকে বাইরে এলাম। সকাল 8টা বেজে গেল, কিন্তু রাজু বা শ্রাবণ কারো দেখাই মিলছে না। অন্যদিন তো 6টার মধ্যেই নামাজ শেষ করে ফিরে আসে, তাহলে আজ এত দেরি করছে কেন? আমার যেন কেমন ভয় হতে লাগলো। মনটা অনেক ছটফট করছে। ওদের কেউ ফোনও নিয়ে যায়নি যে ফোন করে জানবো কোথায় আছে। চিন্তায় আমার দম বন্ধ হয়ে আসছে, ঘড়ির কাঁটাও যেন থেমে আছে। তারপর সকাল 9টা 35 রাজু আর শ্রাবণ বাসায় ফিরল। দুজনের মুখেই দুষ্টু হাসি। আমি রাজুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলেন আপনারা? এত দেরি হলো কেন? প্রতিদিন তো সকাল 6টার মধ্যেই চলে আসেন, তাহলে আজ কই গিয়েছিলেন? আমার কথা শুনে রাজু হো হো করে হেসে দিয়ে বলল, বৃষ্টি, এসব কথা আমায় না জিজ্ঞেস করে আমার শালাবাবুকে জিজ্ঞেস করো। আমায় নিয়ে ও ওর ভবিষ্যতের নায়িকাকে দেখাতে নিয়ে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো এতক্ষণ থাকার পরেও বেচারা শালাবাবু হবু বউটাকে দেখতে পারল না। আমি রাজুর কথা শুনে কিছুই বুঝতে পারছি না, শুধু হা করে তাকিয়ে আছি। আমার এমনভাবে তাকিয়ে থাকা দেখে রাজু বলল, ওই বৃষ্টি, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? শ্রাবণ ভাই আমায় নিয়ে গিয়েছিল পুরো এলাকাটা ঘুরে দেখতে, সাথে হবু ভাবিকেও দেখাতে, কিন্তু ভাবিকে তো আর দেখলাম না, তবে এলাকায় জায়গাগুলো অনেক সুন্দর। শম্মী আমার পেছন থেকে ডেকে বলল, আপু, দুলাভাইকে নিয়ে খেতে আসো, অনেক বেলা হয়েছে। শম্মীর কথা শুনে আমি আর রাজু দুজনে খেতে বসলাম। খালামণি পরিবেশন করছেন খাবার। খাওয়ার ফাঁকে শ্রাবণের দিকে তাকিয়ে দেখি শ্রাবণ ফোনে কি যেন করছে আর মুচকি মুচকি হাসছে। এটা দেখে কেন জানি না আমার ভেতরে ভেতরে অনেক রাগ হতে লাগলো, কিন্তু প্রকাশ করলাম না। খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠে গেল। রাজুও রুমে চলে গেল, শ্রাবণ ভাইও চলে গেল, কিন্তু ভুল করে ওর ফোনটা টেবিলের উপর ফেলে গেল। আমি এদিক সেদিক তাকিয়ে ফোনটা নিলাম। এরপর খুঁজতে খুঁজতে দেখি একটা নাম্বার, জান লেখা দিয়ে সেভ করা। সেই নাম্বার থেকে অসংখ্য SMS রয়েছে, কাল থেকে আজ পর্যন্ত প্রায় 50টা। আমি 2টা SMS পড়লাম, তাতে লেখা, হাই জানু, তুমি জানো সেদিন প্রথম তোমায় বিয়ে বাড়িতে দেখেই আমি তোমার উপর ফিদা হয়ে যাই। তবে আমি প্রেম করব না তোমার সাথে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করো আমায়। আমি জানি তুমিও আমায় ভালোবাসো। এই SMSটা ওই নাম্বার থেকে এসেছে, আর এটার বিপরীতে শ্রাবণ ভাই SMS করেছে, ও জান আমার, আমিও তোমায় যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চাই। সামনে মাসে আব্বু দেশে ফিরলে বিয়ের প্রস্তাব পাঠাবো তোমার জন্য, ইনশাল্লাহ। আমার বউ হওয়ার জন্য রেডি থেকো। এই SMSটা পড়ে আরেকটা SMS বের করতে যাব, ঠিক তখনই শ্রাবণ এসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ওই, তোর সাহস তো কম না, তুই আমার ফোন না বলে ধরেছিস কেন? জানিস না কারো কোনো কিছু নেওয়ার বা দেখার আগে তার অনুমতি নিতে হয়? কথাগুলো শ্রাবণ ভাই খুব রেগেই বলল। তারপর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে গেল। আমি শুধু একটা কথাই বললাম, সরি। আমার কথার কোনো উত্তর দিল না শ্রাবণ। কেন জানি না শ্রাবণের এমন ব্যবহারে আমার অনেক কষ্ট হতে লাগলো। সামান্য ফোনটা ধরেছি বলে ও এইভাবে আমার সাথে কথা বলতে পারলো কি করে? এভাবেই কেটে গেল 7টা দিন। এই 7 দিনে শ্রাবণ ভাই আমার সাথে ভালো করে কথা বলেনি। সবসময় হাসি খুশি থেকেছে ফোন নিয়ে, আর আমার সাথে খারাপ আচরণ করেছে। আমায় সবসময় অ্যাভয়েড করেছে, কিন্তু রাজুর সাথে খুব মিল হয়েছে ওর। আজ আমরা বাসায় ফিরবো খালামণিদের বাড়ি থেকে, তাই সবকিছু গুছিয়ে নিয়েছি।
আমি জানি আজ হয়তো আমরা যাওয়ার আগেই শ্রাবণ ভাইয়া কোথাও চলে যাবে, কারণ আমার চলে যাওয়া ও যে সহ্য করতে পারবে না তাই। কিন্তু আমার সবকিছু ভুল প্রমাণ করে শ্রাবণ বাসাতেই থাকলো, কোথাও গেল না, আর বেশ হাসি মুখেই থাকলো, যেন ওর একটুও খারাপ লাগছে না আমি চলে যাব জেনেও। তারপর আমরা সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলাম। শ্রাবণ ভাই আমাদের বাসে তুলে দিল, কি সুন্দর হাসি খুশি মুখ করে। আমার শ্রাবণ ভাইয়ের এমন আচরণ দেখে খুব কষ্ট লাগছে। কেন বদলে গেল? তাহলে কি ও সত্যি আমায় ভুলে গেছে আর ওই মেয়েটাকে ভালোবেসেছে? এটা হলে তো আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমি কেন জানি না খুশি হতে পারছি না। তারপর বিকেলের দিকে আমরা বাসায় এসে পৌঁছালাম। শ্রাবণ আমায় ভুলে গেলে আমার তো এতে খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি না আমি ওর বদলে যাওয়াটাকে মেনে নিতে পারছি না। খুব কষ্ট লাগছে আমার। পরক্ষণে আবার ভাবতে লাগলাম, হয়তো রাজু আছে বলেই শ্রাবণ আমার সাথে এমন আচরণ করছে, রাজুকে দেখানোর জন্য। তাছাড়া শ্রাবণ হয়তো আগের মতোই আছে আর আমায় আগের মতোই ভালোবাসে। এসব কথা ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেলাম বিকেলের দিকে। বাসায় পৌঁছে আব্বু আম্মুর সাথে একটু কথা বলে রুমে চলে এলাম। তারপর বোরকা খুলে ফ্রেশ হয়ে আম্মু খাবার দিল, খেতে বসলাম আমি আর রাজু। কিন্তু কেন জানি না আমার গলা দিয়ে খাবার নামতে চাইছে না। বুকের বাম পাশটায় কেন জানি চিনচিন ব্যথা অনুভব হচ্ছে, কেমন যেন শূন্যতা কাজ করছে আমার মাঝে। তারপর কোনো রকমে খাওয়া শেষ করে আমি আর রাজু রুমে গেলাম। দুজনেই খুব টায়ার্ড। রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পরেই দেখি রাজু ঘুমিয়ে গেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। তাই উঠে ছাদে চলে গেলাম। তারপর ফোন হাতে নিয়ে নানা রকম কথা চিন্তা করে শ্রাবণের নাম্বারে কল দিলাম। ফোনটা বেজে বেজে কেটে গেল। এইভাবে 2 বার কল কেটে গেল, কিন্তু রিসিভ হলো না। তারপর আবারও কল দিলাম, এবার কলটা রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কে বলছে মানে? আমায় চিনতে পারলে না? আমার নাম্বারটা কি সেভ নেই? কে, বৃষ্টি নাকি? ওহ সরি, আসলে আমি ফোনটা ফরম্যাট দিয়েছি তো, তাই সব নম্বর ডিলিট হয়ে গেছে, তাই চিনতে পারিনি। নাম্বার না হয় ডিলিট হয়ে গেছে, আমার কণ্ঠটাও কি তোর অচেনা হয়ে গেল? আরে রাখ তো তোর এই ফালতু কথা। আমার এত সময় নেই তোর ফালতু বকবকানি শোনার। কি জন্য ফোন করেছিস সেটা বল। আমার আবার আমার জানের কাছে যেতে হবে একটু পর। আমার সাথে কথা বলা তোর ফালতু সময় নষ্ট করা মনে হয়? তাহলে এতদিন কি তোর সব কথা খেলা ছিল আমার সাথে? কোন কথা? তুই আমায় ভালোবাসিস সেই কথা? তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? তুই কি করে ভাবলি যে আমি তোর মতো একটা বিবাহিত মেয়েকে ভালোবাসবো? আরে এই শ্রাবণের জন্য হাজার হাজার মেয়ে পাগল। একবার চুটকি বাজালেই সব সুন্দর সুন্দর মেয়েরা লাইন দিয়ে দাঁড়াবে আমাকে বিয়ে করার জন্য। আর আমায় কি পাগলা কুত্তায় কামড়েছে যে আমি তোকে ভালোবাসতে যাব? তাহলে এতদিন কেন বলতি আমায় ভালোবাসিস? কেন কেঁদেছিলে আমার জন্য? সেদিন গান শেষেই বা কেন কাঁদলি আমার জন্য? উত্তর দে। আরে তুই যে এত বোকা তা তো আমি আগে বুঝিনি। আমি কখনোই তোকে ভালোবাসিনি, আর কান্না করা তো দূরের কথা। আসলে আমি আমার কয়েকজন বন্ধুর সাথে বাজি ধরেছিলাম যে আমি বিবাহিত মেয়েকেও আমার প্রেমের জালে ফাঁসাতে পারি, তাই তোকে সেই গেমের টোপ হিসেবে ব্যবহার করি। তুই যখন আমায় ভালোবাসি ভালোবাসি বলতি, তখন আমি আমার বন্ধুদেরকে সেগুলো রেকর্ড করে শোনাতাম। আমি ওদের সাথে বাজিতে জিতেছি। এখন তোর সাথে আমার খেলাও শেষ, তাই সত্যি কথাটি বলে দিলাম। আমি বিশ্বাস করতে পারছি না তোর কথা। তোর অভিনয়টা তখন ছিল না, অভিনয় তুই এখন করছিস আমার সাথে। কেন করছিস এমন? অনেক কষ্ট হচ্ছে আমার, তুই কি বুঝতে পারছিস না? এই শোন, তোর এই ফালতু বকবকানি বন্ধ করতো। আমার এত সময় নেই তোর সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার। অবশ্য একটা কাজ যদি তুই করতে পারিস তাহলে কথা বলতেই পারি। বল, একটা কাজ করবি আমার জন্য? কি কাজ? জানিস, আমার না তোকে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, কিন্তু তুই তো লাজুকলতা টাইপের একটা বিরক্তিকর মেয়ে, তাই বাজিতে হেরে যাব ভেবে কখনো বলিনি। তাই বলেছিলাম যে আমাকে একটু সময় দেওয়া যায় না, বল? ছি 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 ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা খারাপ দুশ্চরিত্র ছেলেকে কখনো ভালোবেসেছিলাম। আজ তোর আসল রূপটা জানতে পারলাম। ছি, আমি তোকে ঘৃণা করি। ওই যা যা, আমায় আর কল দিয়ে বিরক্ত করবি না। যদি যেটা চাইলাম সেটা দিতে পারিস তবেই কল দিস, নইলে আর কখনোই আমায় কল দিয়ে বিরক্ত করবি না। যা ভাগ, ভালো থাকিস, বাই। এই কথাগুলো বলেই শ্রাবণ ফোন কেটে দিল। এদিকে ওর বলা কথাগুলো শুনে আমার 2 চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। বিশ্বাস করতে পারছি না আমি নিজের কানকে। সত্যি কি আমার শ্রাবণ ছিল এটা, নাকি অন্য কেউ? একটা মানুষ এতটা খারাপও হতে পারে? বন্ধুদের সাথে বাজিতে জেতার জন্যে একটা মেয়ের মন নিয়েও খেলা করতে পারে? কিচ্ছু ভাবতে পারি না আমি। মাথা কেমন ঘুরছে আমার। হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। কতক্ষণ জ্ঞান ছিল না আমার আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন তাকিয়ে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি, হাতে স্যালাইন লাগানো। পাশে আম্মু হাসি মুখে বসে আছে। আমার জ্ঞান ফেরা দেখে আম্মু রাজুকে ডাক দিল। রাজু, রাজু বাবা, বৃষ্টির জ্ঞান ফিরেছে। আম্মুর ডাকে রাজু দৌড়ে রুমে এলো। রাজু আসলে আম্মু চলে গেলেন। তারপর রাজু আমার কাছে বসে বলল, এখন কেমন লাগছে বৃষ্টি? আর তুমি হঠাৎ জ্ঞানী বা হারিয়েছিলে কেন?
আমি তোমায় খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখি তুমি জ্ঞান হারিয়ে পড়ে আছো। কি হয়েছিল তোমার? রাজুর কথায় আমার তখনকার সব কথা মনে পড়ে গেল আর বুকটা ফেটে যেতে চাইল কষ্টে। তবুও নিজেকে শান্ত করে রাজুকে বললাম, আসলে কি হয়েছিল আমি জানি না, হঠাৎ মাথাটা কেমন ঘুরে গেল, তারপর আর কিছুই মনে নেই। রাজু আমার কথাগুলো শুনে বলল, এখন থেকে আর কোনো কিছু বাহানা চলবে না, সবসময় সাবধানে থাকতে হবে, বুঝলে? এরই মাঝে আম্মু অনেকগুলো মিষ্টি নিয়ে এলেন। তারপর রাজুকে একটা খাইয়ে দিয়ে আমার দিকে একটা বাড়িয়ে দিয়ে বললেন, এনে বৃষ্টি হা কর, মিষ্টি মুখ করতো। আম্মুর কথা শুনে আমি আশ্চর্য হলাম। আমি অসুস্থ দেখেও আম্মু আমায় হাসি মুখে মিষ্টি খাওয়াচ্ছে কেন? আমি আম্মুর এমন আচরণে অবাক হচ্ছি। আম্মুকে অসুস্থ দেখেও আম্মু কি করে হাসি মুখে মিষ্টি খাওয়াচ্ছে? আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তোমার মাথা কি ঠিক আছে? আমি অসুস্থ দেখেও তুমি এত খুশি, আবার মিষ্টি খাওয়াচ্ছ কিসের শুনি? আমার কথা শুনে রাজু আর আম্মু একসাথে হাহা করে হেসে দিল। তারপর বলল, হ্যাঁ, মিষ্টি তোর জন্য নয়, এই মিষ্টি আমাদের নতুন অতিথির জন্য, আমার নানু ভাইয়ের জন্য। তোমার নানু ভাই মানে? আরে গাধি, তোকে এত বুঝতে হবে না, তুই মিষ্টি খা, আমার কাজ আছে, আমি গেলাম। এটা বলেই আম্মু আমার সামনে মিষ্টি রেখে চলে গেল আর আমি হা করে তাকিয়ে ভাবতে লাগলাম, কি হলো এটা? তারপর রাজু আমার পাশে এসে বসে বলল, এই যে আমার রাজপুত্রের আম্মু, মিষ্টি খান, আপনি খেলেই তো আমার রাজপুত্র পাবে নাকি? মানে কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। আরে গাধি বউ আমার, তুমি মা হতে চলেছ আর আমি বাবা। রাজুর মুখে এই কথাটা শুনে আমি যেন বিস্ময়ে তাকিয়ে রইলাম আর আমার হাতটা আপনা আপনি নিজের পেটের উপর চলে গেল। অজানা এক মিষ্টি অনুভূতি কাজ করতে লাগলো আমার মাঝে। তারপর অনেক কথা হলো। বাচ্চা হওয়ার আনন্দে আমি ভুলেই গেলাম শ্রাবণের সব কথা। তারপর বাবার বাড়ি 2 দিন থেকে চলে আসলাম শ্বশুর বাড়িতে। এর ভেতর রাজুর আচরণ আমায় অনেক ভাবায়। কখনো হয়তো রাজু আমার অনেক কেয়ার করে, আবার কখনো মারধরও করে। কখনো মনে হয় রাজু আমায় অনেক ভালোবাসে, আবার কখনো মনে হয় সবটাই মিথ্যে নাটক মাত্র। এখনও মাঝে মাঝে রাজু আমায় মারধর করে, বাজে ভাষায় গালিগালাজ করে, আবার কখনো ভালোবাসে। আমি ঠিক বুঝে উঠতে পারি না ওর ভালোবাসাটা। এভাবেই কেটে গেল 7টা মাস। এই 7 মাসে আমার অনেক কষ্ট হয়েছে। একদিকে রাজুর খারাপ আচরণ, অন্যদিকে শাশুড়ি ননদদের অত্যাচার। তবুও আমি এগুলোর মাঝে নিজেকে মানিয়ে নিয়েছি। ধৈর্যশীল হয়ে সকলের মন জয় করে চলার চেষ্টা করে যাচ্ছি। এই গত 7 মাসের মধ্যে একবারও শ্রাবণের সাথে দেখা বা কথা হয়নি আমার, কিন্তু আমি ওর কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। প্রতিটা সেকেন্ডে ওকে মিস করেছি আমি। ওর মুখে এত বাজে বাজে কথা শোনার পরেও জানি না কেন ওকে এক মুহূর্তের জন্য ঘৃণা করতে পারিনি আমি। যত কিছুই হোক, আমার জীবনের প্রথম ভালোবাসা শ্রাবণ, তাকে কি এত সহজে ভোলা যায়? রাজুকে যে আমি ভালোবাসি না তা নয়, কিন্তু আমার মনে শ্রাবণের জায়গাটা এখনও আমি রাজুকে দিতে পারিনি, হয়তো কখনো পারবো না। হঠাৎ আম্মু ফোন করে বলল, আব্বুর শরীর নাকি খুব খারাপ, বিছানায় পড়ে গেছেন একদম। আমি অনেক দিন হলো বাড়ি যাই না, তাই আমায় একেবারে বাচ্চা হওয়ার জন্য নিতে আসবে আম্মু। আব্বু আমার তার পাশে দেখতে চেয়েছেন। বিকেলে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এলাম বাবার বাড়ি। রাজুর খারাপ আচরণের কথা আমি ছাড়া আর কেউ জানে না। আমি বাড়িতে সবাইকে বললাম, রাজু অনেক ভালো হয়ে গেছে, এখন আমায় অনেক ভালোবাসে। আব্বু সত্যি অনেক অসুস্থ। সকল আত্মীয় স্বজনকে খবর দেওয়া হলো আব্বুকে দেখে যাওয়ার জন্য। বলা তো চায় না কখন কি হয়। একে একে আমাদের সকল আত্মীয় স্বজন এসে আব্বুকে দেখে গেল। কালকে নাকি খালামণি, শ্রাবণ ভাই আর শাম্মীও আসবে আব্বুকে দেখতে। শ্রাবণের আশা কথা শুনে আমার বুকের মাঝে যেন অজানা এক অনুভূতি হচ্ছে, যে অনুভূতিটা একদম অন্যরকম। কিছুটা রাগ, কিছুটা অভিমান, কিছুটা ভালোবাসা, সব মিলিয়ে একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে আমার মাঝে। আজ বিকেলে খালামণিরা আসবেন, তাই আম্মু সব রান্না করে রেডি করে রাখলেন, ঘর গুছিয়ে রাখলেন। বিকেলবেলা খালামণি আর শাম্মী এলো আমাদের বাড়ি। শাম্মী এসে আমাকে জড়িয়ে ধরল। তারপর অনেক কথা বললাম আমরা, কিন্তু শ্রাবণকে কোথাও দেখতে পাচ্ছি না। তাই শাম্মীকে জিজ্ঞেস করলাম, শাম্মী, শ্রাবণ ভাই আসেনি? আসছে আপু, শ্রাবণ ভাইয়াকে আম্মু খালুর জন্য ফল কিনতে পাঠিয়েছেন, একটু পরেই চলে আসবে। তারপরে আমরা অন্য সব কথায় মজে গেলাম, কিন্তু আমার চোখ দুটো যেন কারো অপেক্ষায়। প্রায় 2 ঘন্টা পর গেটের নক করার শব্দ শুনে হঠাৎ বুকটা কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম এটাই শ্রাবণ, তাই তাড়াতাড়ি নিজের রুমে এসে দরজা বন্ধ করে বসে রইলাম। কেন জানি না ওর সামনে যেতে আমার কেমন যেন লাগছে। এভাবেই অনেকক্ষণ পরে শাম্মী এসে আমার ডাকতে শুরু করলো। বলল, আম্মু আমায় ডাকছে। আমি দরজা খুলে বের হয়ে শাম্মীকে নিয়ে সামনে এগোতে থাকলাম, আর আমার হার্টবিটও বাড়তে লাগলো দ্বিগুণ গতিতে। তারপর একসময় পৌঁছে গেলাম সবার সামনে। শ্রাবণ আম্মুর বিছানায় বসে আছে, আমি সেটা আর চোখে দেখলাম, কিন্তু কিছু বললাম না। শ্রাবণ ভাইয়া বসে আছে আব্বুর বিছানায়, আমি সেটা আর চোখে দেখলাম, কিন্তু কিছু বললাম না। তারপর আম্মুকে বললাম, আম্মু আমায় ডেকেছ কেন, কি হয়েছে? আম্মু আমার কথার উত্তরে বলল, তোর কি হয়েছে বলতো? তোর খালামণি এসেছে, শ্রাবণ এসেছে, শাম্মী এসেছে, আর তুই কেনা ওদের সাথে কথা না বলে ঘরে দরজা দিয়ে বসে কি করছিলি? আম্মুর কথার উত্তরে আমি কি বলবো ভেবে না পেয়ে চট করে বলে ফেললাম, আসলে শরীরটা ভালো লাগছে না, তাই ঘরে শুয়েছিলাম। আমার কথা শুনে কেউ কিছু বলার আগেই আমি সেখান থেকে শাম্মীকে নিয়ে বাইরে চলে এলাম। তারপর শাম্মীকে নিয়ে ছাদে গেলাম। শাম্মী আমায় বলল,
আপু, তোমার শরীর না ভালো লাগছে না, তাহলে ছাদে কেন এলে? রুমে গিয়ে ঘুমাতে পারতে। আমি শাম্মীকে বললাম, না আসলে এখন শুয়ে থাকতে ইচ্ছা করছে না, আর ঘুমও আসবে না, তাই একটু ছাদে বসে থাকলে ভালো লাগবে। তারপর আমি আর শাম্মী নানা রকম গল্প করছি। হঠাৎ আমার পেছন থেকে কেউ বলে উঠল, কেমন আছিস বৃষ্টি? কণ্ঠটা আর কারো নয়, আমার চিরচেনা শ্রাবণের কণ্ঠ এটা। বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। আমায় চুপ করে থাকতে দেখে শ্রাবণ ভাই আমার সামনে এসে দাঁড়িয়ে আবারও বলল, কেমন আছিস রে কালো পেতনি? আমি মুচকি হেসে বললাম, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি, আর সুখেও আছি। তোর কি খবর? তুই কেমন আছিস? ভালো আছি। তা তোর রাজু কোথায় রে? ও তো আমার শ্বশুরবাড়িতে আছে, আসবে হয়তো কাল পরশু। তোর শ্বশুরবাড়ির লোক সবাই তোকে ভালোবাসে তো? আর রাজু এখন কেমন আচরণ করে তোর সাথে? আলহামদুলিল্লাহ, সবাই আমায় অনেক ভালোবাসে। আর রাজু তো আমি বলতেই পাগল, অনেক ভালোবাসে আমায়। ইচ্ছা করে মিথ্যা কথা বললাম, কারণ আমি চাই না আমার কষ্টের ব্যাপারে শ্রাবণ বা আমার বাড়ির কেউ জানুক। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এখন বল, কি হয়েছে? তোর শরীর খারাপ লাগছে বলছিলি যে? না কিছু না, এমনি ভালো লাগছিল না, তাই ছাদে আসলাম। ও ভালো, আচ্ছা তাহলে তোরা কথা বল, আমি তাহলে যাই। কেমন? কোথায় যাবে এখন শ্রাবণ ভাই? নিচে যাই। এখানে থেকে কি করব? শুধু শুধু তোর আর সাম্যের মাঝে, তাই নিচে যাই। নিচে যাওয়ার চেয়ে এখানে বসে একটা গান শোনা আমাদের। ভালো লাগছে না? গান শুনলে ভালো লাগতো। এখন গান গাইতে পারবো না রে, সরি, পরে এক সময় শোনাবো। এই কথাগুলো বলেই শ্রাবণ ভাই হনহনিয়ে নিচে নেমে গেল, যেন আমাদের থেকে কিছু লুকানোর জন্য এভাবে চলে গেল। তারপর আমি আর শাম্মী কিছুক্ষণ গল্প করে নিচে নেমে এলাম। সন্ধ্যার পর রাজু এলো আমাদের বাসায়। রাজু এসে সকলের সাথে গল্প গুজব করে কাটিয়ে দিল রাত 11টা পর্যন্ত। তারপর আমরা যে যার মতো রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে বাইরে বের হলাম। আম্মু আর খালামণির সাথে কাজে হেল্প করতে গেলাম, কিন্তু তারা আমায় কোনো কাজ করতে দিল না। তাই শাম্মীকে নিয়ে আবার ছাদে চলে গেলাম। আমরা ছাদে আসার একটু পরেই রাজু শ্রাবণ ভাইকে নিয়ে ছাদে এলো। তারপর আমরা চারজন গোল হয়ে বসে গল্প করতে লাগলাম। রাজু এমনভাবে কথা বলছে যে মনে হচ্ছে আমায় অনেক ভালোবাসে রাজু, কখনো গায়ে হাত তোলে না। আমিও রাজুর সাথে তাল মেলাচ্ছি, কারণ আমি চাই শ্রাবণ দেখুক আমি অনেক সুখে আছি। এভাবে অনেক সময় পার হওয়ার পর আমরা সবাই নিচে নেমে এলাম। তারপর সকালের খাবার শেষ করে শাম্মী আর আমি একসাথে থাকলাম, আর রাজু শ্রাবণ একসাথে থাকলো সারাদিন। সন্ধ্যার পর নামাজ শেষ করে রাজু আমাদের সবাইকে নিয়ে ছাদে গেল। তারপর শ্রাবণ ভাইকে জোর করতে লাগলো গান গাওয়ার জন্য। জোর করার এক পর্যায়ে শ্রাবণ ভাই রাজি হলো, আমাদের থেকে কিছুটা দূরে গিয়ে বসে গান গাইতে লাগলো। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, ওই পারে। গানটা শেষ করলে রাজু বলে উঠল, আরে শালাবাবু, তোমার কণ্ঠটা কিন্তু জটিল। কিন্তু কি হয়েছে বলো তো? তোমার ওই প্রেমিকার খবর কি? বিয়ের দাওয়াত পাচ্ছি কবে? চিন্তা করবেন না দুলাভাই, খুব তাড়াতাড়ি দাওয়াত পাবেন, কথা দিলাম। তারপর এশার আজান হলে আমরা সবাই নিচে নেমে এলাম। সবাই নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ শেষ করে আম্মুর কাছে গেলাম। আম্মু আমার কাছে চা বানিয়ে দিল সবাইকে দিয়ে আসতে। আমি চা নিয়ে একে একে সবাইকে দিয়ে আসলাম। এখন শুধু রাজু আর শ্রাবণকে দেওয়া বাকি। প্রথমে রাজুর জন্য চা নিয়ে গেলাম। রাজু চায়ের কাপটা নিয়ে আমায় বলল, তাড়াতাড়ি নাস্তা রেডি করতে, ওর অফিসে যেতে হবে। আমি এসে আম্মুকে বললাম, আম্মু তোমাদের জামাই চলে যাবে অফিসে, তাই তাড়াতাড়ি খাবার দিতে বলল। আচ্ছা, আমি খাবার বাড়ছি, তুই গিয়ে এই চাটা একটু শ্রাবণকে দিয়ে আয় তো। আমি আমতা আমতা করে চাটা নিলাম। তারপর শ্রাবণ ভাইয়ের কাছে গিয়ে বললাম, শ্রাবণ ভাইয়া, এই নে তোর চা। আমার কথার উত্তরে শ্রাবণ ভাই চা নিতে নিতে বলল, বৃষ্টি, একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি সত্যি ভালো আছিস তো? রাজু তোকে আর কষ্ট দেয় না তো? তুই রাজুর সাথে সুখে আছিস তো? শ্রাবণ ভাইয়ের কথা শুনে আমি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলাম, এটা কেমন প্রশ্ন শ্রাবণ ভাই? আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি, আর আমার স্বামীও আমায় অনেক ভালোবাসে। আমি অনেক সুখী, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো টেনশন নেই। এই কথাটা জানার জন্যই আমার এখানে আসা। তুই সুখে থাক সারা জীবন, এমনই ভাবে। কোনো দুঃখ কষ্ট যেন তোকে ছুঁতে না পারে কখনো, এই দোয়াই করি সব সময়। শুক্রিয়া ভাইয়া। এখন তাহলে আমি আসি, উনি আবার চলে যাবেন, খাবার দিতে হবে। তারপর আমি বাইরে বেরিয়ে এলাম। বুকের ভেতরটা একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে। শ্রাবণকে আমি ইচ্ছা করে মিথ্যা কথাগুলো বললাম, কারণ আমি জানি শ্রাবণ এখনও আমায় সে আগের মতোই ভালোবাসে। আর তাছাড়া আমি চাই না কেউ জানুক আমার আর রাজুর মধ্যে সম্পর্কের ব্যাপারে। সবাই যেন আমাদের সুখী দেখে, এই কামনাই করি সব সময়। তারপর রাজু এসে খেতে বসলো। আমি রাজুর পাশে দাঁড়িয়ে আছি, যা লাগে এগিয়ে দিচ্ছি। তখন শ্রাবণ ভাই এসে রাজুর পাশে বসলো। তারপর মোবাইলে একটা পিকচার বের করে বলল, দুলাভাই দেখুন তো আপনার শালাবাবুর জন্য এই বউটা পছন্দ হয় কিনা। রাজু তখন ফোনটা নিয়ে দেখলো, আমিও দেখতে লাগলাম। অনেক সুন্দরী একটা মেয়ের ছবি, চোখ দুটো ভাসা ভাসা, গায়ের রং ফর্সা, চুলগুলো কোকড়ানো, মুখে মিষ্টি হাসি। এক কথায় বলতে গেলে শ্রাবণ ভাইয়ার সাথে অনেক সুন্দর মানাবে। রাজু ছবিটা দেখে বলল, ওয়াও শালাবাবু, তোমার তো দেখি পছন্দ আছে, তোমার সাথে দারুণ মানাবে। তার নাম কি আমাদের হবু ভাবিজানের? ওর নাম জোনাকি, কলেজে পড়ে। ওরা দুই বোন, কোনো ভাই নেই। জোনাকিই বড়। এখান থেকে গিয়ে আংটি বদল করে ফেলবো ভাবছি,
তারপরেই বিয়ে। ওদের বাড়ির সবাই রাজি, আর আমার বাসারও সবাই জানে। আব্বুকেও বলবো এখান থেকে গিয়ে। শালাবাবু তো কাজের কাজ করে ফেললো গো, তাড়াতাড়ি দাওয়াতটা দিও, কবজি ডুবিয়ে খেয়ে আসবো। তা তো অবশ্যই। কিরে বৃষ্টি, ভাবিকে পছন্দ হয়েছে তোর? হ্যাঁ রে, জোনাকি ভাবি আসলেই দেখতে অনেক কিউট। তোর সাথে মনে হবে বাদরের গলায় মুক্তার মালা। তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, কত দিন হলো বিয়ে খাই না। আরে যা যা, তোকে বিয়ের দাওয়াত দেবে কে? আমার বিয়েতে তোর কোনো দাওয়াত নাই, শুধু দুলাভাইকে দিব দাওয়াত। কি বলেন রাজু ভাই? হ্যাঁ গো শালাবাবু, যথা আজ্ঞা। তারপর খাওয়া দাওয়া শেষ করে রাজু চলে গেল। রাজু চলে যাওয়ার পরেও শ্রাবণ ভাইরা 2 দিন থাকলো আমাদের বাসায়। এই 2 দিনে আমাদের খুব দরকার ছাড়া কোনো কথা হয়নি, আর সবসময় দুইজন দুইজনের থেকে অনেক দূরে দূরে থেকেছি। কাল সকালে শ্রাবণ ভাইরা চলে যাবে। সন্ধ্যা হয়ে গেল, আমি আর শাম্মী দাঁড়িয়ে আছি ছাদের ওপর, নীলাকাশ দেখছি। হঠাৎ শ্রাবণ ভাই এসে শাম্মীকে বলল, কিরে শাম্মী, তোকে সে কখন থেকে আম্মু ডাকছে, শুনতে পাস না? যা তাড়াতাড়ি শুনে আয়, কেন ডাকছে। শ্রাবণের কথা শুনে শাম্মী চলে গেল। আমিও নিচে নামার জন্য পা বাড়িয়েছি, অমনি শ্রাবণ আমায় ডাক দিয়ে বলল, বৃষ্টি, তোর সাথে আমার কিছু কথা আছে। শ্রাবণের কথা শুনে আমি ওর দিকে ঘুরে দাঁড়ালাম। তারপর বললাম, কি কথা ভাইয়া, বলো। বৃষ্টি, আমি হয়তো এখান থেকে বাসায় গিয়ে জোনাকিকে বিয়ে করব, কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ আছে। রাখবি বল আমার অনুরোধটা? কি অনুরোধ বলো, চেষ্টা করব রাখার। তুই আমার বিয়েতে যাবি না। আম্মু হয়তো তোদের সকলকে দাওয়াত দিবে, কিন্তু সবাই গেলেও তুই আমার বিয়েতে যাবি না, কথা দে। কেন রে, হারকিপটা ছোট বোনকে ছাড়াই বিয়ে করবি? আমার কত দিনের শখ তোর বিয়ে খাবো, আর তুই কিনা বলছিস আমি তোর বিয়েতে যাব না? হ্যাঁ, তুই আমার বিয়েতে যাবি না। দেখ, আমি কিন্তু মজা করছি না, সিরিয়াসভাবে বলছি, তুই আমার বিয়েতে যাবি না। এইটুকু দয়া অন্তত কর আমায়। এবার আমি আর মজা করলাম না। আমি বুঝতে পারছি শ্রাবণ কেন এমন বলছে আমায়, তাই আমি ওকে বললাম, চিন্তা করিস না, তুই যেমনটা চাস তেমনই হবে, আমি যাব না তোর বিয়েতে। ভালো থাকিস এই দোয়াই করি, আর জোনাকিকে অনেক ভালোবাসিস, কখনো কষ্ট দিস না ওকে। এই কথাগুলো বলেই আমি নিচে চলে এলাম, আর শ্রাবণ ভাই সেখানে দাঁড়িয়ে রইল। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেল। শাম্মী এলো আমার কাছে ঘুমাতে। শাম্মী আর আমি অনেক গল্প করছি। গল্প করার এক পর্যায়ে শাম্মী বলল, জানো বৃষ্টি আপু, আজকে তুমি আর আমি যে ছাদে দাঁড়িয়েছিলাম না, আর তখন ভাইয়া জামাই বললো আম্মু ডাকছে, আর আমি নিচে নেমে এলাম। তো কি হয়েছে শাম্মী? হ্যাঁ, তারপর আমি আম্মুর কাছ থেকে আবার যখন ছাদে গেলাম, তখন দেখি শ্রাবণ ভাইয়া না ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমায় দেখে চোখের পানি মুছল তাড়াতাড়ি। আর আমি যখন প্রশ্ন করলাম কেন কাঁদছে, তখন বলল চোখে নাকি পোকা ঢুকেছিল। জানো আপু, আমি কখনো ভাইয়াকে এইভাবে কাঁদতে দেখিনি। বাদ দাও তো সম্মি, সত্যি হয়তো শ্রাবণ ভাইয়ের চোখে পোকা ঢুকেছিল, তাই চোখ দিয়ে পানি পড়েছে, নইলে ও কাঁদবে কোন দুঃখে। অনেক রাত হয়েছে, এখন ঘুমাও আপু। তাই হবে হয়তো। ঠিকই তো, ভাইয়া কাঁদবে কেন? সত্যিই মনে হয় পোকা পড়েছিল চোখে। আচ্ছা, গুড নাইট আপু। গুড নাইট। তারপর আমি স্বামীর থেকে অন্যদিকে ঘুরে শুলাম। কেন জানি না আমার বুকের ভেতরটা অসম্ভব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে কান্না আসছে। আমি জানি কেন কেঁদেছে ওই পাগলটা, কিন্তু আমি যে নিরুপায়, কিচ্ছু করার নেই আমার। আজকের একটু কষ্টের ফলে যদি ও সারা জীবন সুখে থাকে, এতে আলহামদুলিল্লাহ। সারা রাত তো ঘুম হলো না আমার, ছটফট করে কেটে গেল সারাটা রাত। সকালে ফজরের আজান হলে উঠে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে অনেক দোয়া করলাম, আমার মন থেকে ওকে মুছে দেওয়ার জন্য, আর ওর মন থেকে আমাকে মুছে দেওয়ার জন্য। তারপর সকালে সবাই খাওয়া দাওয়া করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। শ্রাবণ সবার কাছে থেকে বিদায় নিলেও আমায় কিছুই বলল না, শুধু যাওয়ার আগে আমার দিকে মায়া ভরা কষ্ট জড়ানো চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর হনহন করে চলে গেল। আমার পেটে বাবু এসেছে আজ 10 মাস 3 দিন হলো। যখন তখন বাবু হতে পারে। আমি মাগরিবের নামাজ পড়ছিলাম, আর হঠাৎ করে আমার প্রচণ্ড পেন শুরু হলো। আমার এমন অবস্থা দেখে আম্মু দৌড়ে এসে আমার বিছানায় শুয়ে দিল। তারপর রাজুকে ফোন করলো। রাজু 1 ঘন্টা পর আসলো। ততক্ষণে আমার বেবি হয়েছে। আমার অনেক সুন্দর একটা ফুটফুটে রাজপুত্র হয়েছে। আম্মু ওকে কোলে নিয়ে আদর করছে। আব্বু অনেক খুশি। রাজু এসে আমায় দেখলো, তারপর বেবিকে কোলে নিয়ে আদর করলো। রাজুও অনেক খুশি। আমার মনটা অনেক খুশি, আল্লাহ আমায় একটা ফুটফুটে রাজপুত্র দান করেছেন বলে। আমার বেবি হয়েছে আজ 7 দিন হলো, অথচ এখন পর্যন্ত আমার শ্বশুর বাড়ির কেউ আমার ছেলেটাকে দেখতে আসেনি। বড্ড কষ্ট হচ্ছে আমার এটা ভেবে। পরিবারের প্রথম সন্তান, অথচ কারো কোনো আনন্দ নেই। কেউ একবার দেখতে আসার প্রয়োজনও মনে করল না। আমার ছেলের নাম রাখা হলো ইসমাইল। মসজিদের এক হুজুরকে দিয়ে নামকরণ করা হলো। 7 দিন পর আজকে নাকি আমার শ্বশুর শাশুড়ি আসবেন ইসমাইলকে দেখতে। আমি তাতেও খুশি। ওদের সময় হয়েছে আমার ছেলেকে দেখতে আসার, এটাই কম কিসের। দুপুরবেলা আমার শ্বশুর আর শাশুড়ি মা এলেন 2 কেজি মিষ্টি আর 2টি জামার সেট নিয়ে। তারপর আমার ছেলেকে কোলে নিলেন, কিন্তু তার মুখে নেই কোনো আনন্দের ছাপ। আমার শ্বশুরমশাই অনেক খুশি, কিন্তু আমার শাশুড়ির মায়ের ভয়ে তিনিও ইসমাইলকে আদর করার সাহস পাচ্ছেন না। আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, মা, মিমাপু এলেন না ইসমাইলকে দেখতে? আমার কথার উত্তরে শাশুড়ি মা বললেন, না, মিমের সময় নেই, আজকে ওর বান্ধবীর জন্মদিনের পার্টি দিচ্ছে, সেখানে যাবে। আমার শাশুড়ি মায়ের কথাগুলো কেমন যেন তাচ্ছিল্যের সুরে বললেন। ওনার কথা শুনে আমি আর কোনো উত্তর দিলাম না।
ইসমাইলকে দেখে ওনারা সন্ধ্যায় চলে গেলেন। অনেক থাকতে বলা হলো, কিন্তু থাকলেন না। রাতে আমি ইসমাইলকে নিয়ে শুয়ে আছি। রাত তখন আনুমানিক 10টা বাজে হয়তো। হঠাৎ আমার ফোনে অপরিচিত একটা নম্বর থেকে কল আসলো। অপরিচিত, তাই প্রথমে 2বার বেজে বেজে কেটে গেল। আমি রিসিভ করলাম না, কিন্তু 3বারের সময় রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বৃষ্টি? কণ্ঠটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার সে চিরচেনা বড় আপুর কণ্ঠ। কতদিন পর শুনলাম। আমি বলে উঠলাম, আপু তুমি এতদিন কোথায় ছিলে? একবারও কি মনে পড়লো না এই ছোট বোনটার কথা? তোর কথা আমার সবসময় মনে পড়েছে বৃষ্টি। তোকে কি আমি ভুলতে পারি? তুই যে আমার জান রে পাগলি। এখন বল, আমার বোনপো কেমন আছে? কি নাম দিয়েছিস ওর? আপু তুমি জানো আমার বিয়ের কথা? বেবি হয়েছে এটাও জানো? হ্যাঁ রে পাগলি, তোদের ছেড়ে দূরে এসেছি বলে কি তোদের খবর রাখি না বল? আমি সব জানি। এখন বল, তোর বেবি কেমন আছে? আর আব্বু আম্মু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো আছেন আপু। তুমি কেমন আছো? তুমি এখন কোথায় বলো তো? আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আর আমি এখন শ্বশুর বাড়িতে আছি। তোমার শ্বশুরবাড়ির লোকজন কেমন আপু? আর দুলাভাই সে কেমন? ওরা সবাই অনেক ভালো রে বৃষ্টি। আমি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরবাড়ির সবাই আমায় নিজের মেয়ের মতোই ভালোবাসে। আর আমার পেটে বেবি আসার পর থেকে আমার শাশুড়ি ননদ আমায় বেশি কাজ করতে দেয়ই না। আপু তোমার বেবি হবে কয় মাস চলছে গো? ইস, কতদিন হলো তোমায় দেখি না। ফিরে আসো আপু প্লিজ। আব্বু আম্মু অবশ্যই তোমায় ক্ষমা করে দিবে আর সবকিছু মেনেও নিবে। এই তো 6 মাস চলছে। আর আমি খুব তাড়াতাড়ি আসবো তোর দুলাভাইকে নিয়ে। আমার বিশ্বাস আব্বু আম্মু আমায় ক্ষমা করবেনি। হ্যাঁ আপু, তুমি কিন্তু সাবধানে চলাফেরা করবা আর নিজের যত্ন নিবা, কেমন? আমার সে ছোট্ট আদরের বোন বৃষ্টি আজ এত বড় হয়ে গেছে যে আমাকে উপদেশ দিচ্ছে। কতদিন হলো তোকে মন ভরে দেখি না রে বৃষ্টি। কবে যে দেখা হবে আবার। তুমি চিন্তা করো না আপু, আমি কালকেই আব্বু আম্মুকে সব বলবো তোমার কথা। তারপরেই তুমি আসবা, কেমন? আচ্ছা বৃষ্টি, ভালো থাকিস। এখন রাখি, অনেক রাত হয়েছে। আচ্ছা আপু, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর ফোনটা কেটে দিল। অনেকদিন পর আপুর সাথে কথা বলে মনটা অনেক ভালো লাগলো। সকালে আমি আব্বু আর আম্মুকে আপুর সব কথা খুলে বললাম। আমার কথা শুনে আম্মু কান্নাকাটি শুরু করলো। হাজার হলেও বাড়ির বড় মেয়ে, অনেক আদরের ছিল। তারপর আব্বু আম্মুকে অনেক বোঝানোর পর ওনারা আপুকে মেনে নিল আর আমায় বলল আপুর নাম্বারটা দিতে। আমি নাম্বারটা দিলাম। আম্মু আব্বু দুজনেই আপুর সাথে কথা বললেন। সবকিছু মিটমাট হয়ে গেল। এভাবেই কেটে গেল 3 মাস। আজকে আমায় নিতে আসবে শ্বশুর বাড়ি থেকে, তাই নানা রকম আয়োজন হচ্ছে। আপু আছে সেই আয়োজনে। আপুকে আম্মু আব্বু বেবি হওয়ার জন্য নিয়ে এসেছে। সবার সাথে মিটমাট হয়ে গেছে। দুপুরে আমার শ্বশুর বাড়ি থেকে প্রায় 15 জন মানুষ এলো। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা রওনা হলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়িতে আসার পর শাশুড়ি ননদের আচরণে যেন আগের থেকেও খারাপ হয়ে গেছে। আমার ছেলেটাকেও একটু ভালোবাসে না তারা। জানি না কি দোষ করেছে আমি আর আমার ছেলে। রাজু একবার যদি ভালো ব্যবহার করে তো 5বারই খারাপ ব্যবহার করে। ছেলেটাকে ভালোবাসে ঠিক, কিন্তু কষ্টও দেয় কিছু কিছু সময়। আমার ছেলেটা এখন হাঁটতে শিখেছে। ওর এখন 1 বছর 5 মাস চলছে। এই 1 বছরে বদলে গেছে অনেক কিছুই। রাজুর আচরণ দিন দিন শুধু খারাপের দিকে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি সকলের মন জুগিয়ে চলার, কিন্তু কিছুতেই পারি না। আমার শাশুড়ি ননদও সবসময় কথা শোনায় কষ্ট দেয়। শ্বশুর মশাই কিছু চাইলেও করতে পারে না আমাদের জন্য, শাশুড়ি মায়ের ভয়ে। শ্রাবণ ভাইয়ের বিয়ে হয়েছে জোনাকি ভাবির সাথে আজ থেকে প্রায় 6 মাস আগে। সবাই বলেছিল ওর বিয়েতে শুধু আমি যাইনি শ্রাবণ ভাইয়ের কথা রাখার জন্য। শ্রাবণ ভাইয়ের বিয়ের পর আর কথা হয়নি ওর সাথে কখনোই। ও জানে আমি অনেক সুখে আছি, ভালো আছি। 5 বছর পর, গত 5 বছরে আমার জীবন থেকে হারিয়ে গেছে অনেক কিছু। আর পাওয়ার মাঝে পেয়েছি শুধু আমার একমাত্র চোখের মনি ইসমাইলকে। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আমার ছেলেটা। ও এখন অনেক কিছুই বুঝে। আমি ওর প্রাণ আর ও আমার প্রাণ। আমি ইসমাইলের জন্য পৃথিবীর সব করতে পারি। রাজুও সময়ের সাথে সাথে অনেক বদলে গেছে। আগের থেকে 1000 গুণ বেশি কষ্ট দেয় আমায়। আমার জন্য রাজুর কাছে কোনো সময় নেই, আর ভালোবাসা তো কখনোই ছিল না। বছরের পর বছর যায়, আমায় কোনো কাপড় চোপড় কিনে দেয় না। মধ্যবিত্ত বাড়ির বউ হয়েও আমার পোশাক আশাক সব গরিবদের মতো। কাপড় চোপড় ছিঁড়ে যায়, সেগুলো সেলাই করে পরি। মায়ের খাওয়ার ভয়ে ওর কাছে চাইতেও পারি না। আমার বড় বোন আমায় অনেক কাপড় চোপড় কিনে দিয়েছে, আমি সেগুলোই পরি সবসময়। খাওয়া দাওয়াতে অনেক কষ্ট করেছি এই 5টা বছর। আমার শাশুড়ি ননদ, তাদের তো আমি যেন চোখের কাঁটা। আমার ননদের বিয়ে হয়ে গেছে একটি ছেলের সাথে প্রেম করে পালিয়ে গিয়ে। প্রথম দিকে আমার শ্বশুর শাশুড়ি কেউ মেনে নেয়নি ওদের। তারপর আমি অনেক কষ্টে ওদের মিল করিয়ে দিয়েছি। সেই সময়টায় আমায় অনেক ভালোবাসতো আমার শাশুড়ি মা আর ননদিনী। কিন্তু যখনই ওদের সবকিছু মিটমাট হয়ে গেল, তখনই ওদের ভালোবাসা পরিবর্তন হয়ে গেল বাজে আচরণে। আমার ছেলেটা বড় হয়েছে, ও এখন অনেক কিছুই বোঝে। যখন রাজু আমার গায়ে হাত তোলে তখন ছেলেটা আমায় জড়িয়ে ধরে কাঁদে। রাজু যখন আমায় মাইট দিয়ে চলে যায় আর আমি বসে বসে কাঁদি, তখন ছেলেটা আমার মাথায় হাত বুলিয়ে আমার সাথে কান্না করে। তখন আমার মনে হয় কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে।
ছেলেটাকে মাদ্রাসায় দেওয়ার সময় হয়ে গেছে। আমার অনেক আগে থেকে শখ ছিল ছেলেকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু আমার শ্বশুর বাড়ির কেউ চায় না মাদ্রাসায় পড়ুক, তারা শুধু স্কুল চেনে, তাই বাধ্য হয়ে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। কিন্তু আমার সব থেকে কষ্টের বিষয় হলো ছেলেটাকেও কখনো মন ভরে কিছু দিতে পারিনি কিনে। অনেক কষ্ট হয় তখন। এই 5 বছরে বদলে গেছে আমার আম্মু আব্বুও। তারাও আর আগের মতন ভালোবাসে না আমায়। তাদের কাছেও যেন বোঝা হয়ে গেছে এখন। একবার রাজুর মায়ের খেয়ে আর শাশুড়ি ননদদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি ইসমাইলকে নিয়ে আব্বু আম্মুর কাছে চলে যাই। কিন্তু সেই যাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি যখন আব্বু আম্মুর বাসায় গিয়ে বলি রাজু আমায় মারধর করেছে, আমি সেখানে থাকতে চাই কিছুদিন, তখন আমার আব্বু আম্মু আমায় বলে, এখন তোর বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এখন ওই বাড়িই তোর সব, আমরা এখন তোর পর, আর স্বামী একটু একটু মারতেই পারে, তার সেই অধিকার আছে, তাই বলে তুই এখানে থাকতে চলে আসবি। সেদিন আব্বু আম্মু আমার কোনো কথাই শোনেনি। আমার সাথে এমন আচরণ করেছিল যে মনে হয়েছিল আমি যেন তাদের কাছে অনেক বড় বোঝা। তাই কষ্ট সহ্য করতে না পেরে আবার ফিরে আসি রাজুর কাছে। আর তখনই শুনতে হয় আরও বাজে বাজে খোঁটা দেওয়া কথা। রাজু বলে, কি হলো মহারানী, বাপের বাড়ি থেকে চলে এলে কেন? থাকতে পারলো না 2 দিনও? যা চলে যা, কেন ফিরে এলি? শাশুড়ি বলল, তেজ দেখে বাঁচি না, আমার ছেলে একটু কি বলছে না বলছে অমনি চলে গেল বাপের বাড়ি। কেন জায়গা হলো না বাপের বাড়িতে যে আজকে ফিরে আসতে হইলো? ঢং দেখা বাঁচি না বাপু। আমি ওনাদের কথার উত্তরে সেদিন কিছুই বলতে পারিনি, শুধু চোখের পানি ফেলে ছেলেকে বুকে নিয়ে চলে গিয়েছিলাম নিজের রুমে। তারপর থেকে আমি আর আব্বু আম্মুর কাছে যাই না। মাঝে মাঝে ফোনে কথা হয়। আমি তাদের সাথে এমনভাবে কথা বলি যে তারা জানে আমি অনেক সুখে আছি। তারা যেমন আছে থাক না তেমনই সুখে। শুধু শুধু আমার কষ্টের কথা বলে তাদের কেনই বা কষ্ট দেব? আজকে হঠাৎ করে রাজু যেন কোথা থেকে অনেক রাগী লোক নিয়ে বাসায় আসলো। আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? কোনো সমস্যা হয়েছে নাকি? মুখ এমন দেখাচ্ছে কেন? আমার কথার উত্তরে তিনি অনেক রাগ করে আমার সজোরে একটা থাপ্পড় মারলেন। তারপর বললেন, তোর জন্য, হ্যাঁ তোর জন্য আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তোকে যদি বিয়ে না করতাম তাহলে আজ আমায় এই দিন দেখতে হতো না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি করেছে আমি? আপনি কেন এমন বলছেন? তোকে বিয়ে করেছি বলে আমি আমার মার্জিয়াকে হারিয়েছি। তোকে বিয়ে না করলে আজ ঠিকই আমি মার্জিয়াকে পেতাম। এই বলে আমায় আরও কয়েকটা মাইট দিয়ে উনি হন হন করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর আমি পড়ে রইলাম সেখানে। চোখের জল যেন আর বাঁধ মানছে না। অনেক কাঁদলাম আমি। জানি না উনি কেন আমার সাথে এখন এমন করলেন। কি ভুল করেছে আমি? এদিকে ছেলেকে স্কুলে থেকে আনতে যাওয়ারও সময় হয়ে গেল। তাই উঠে হাতে মুখে পানি দিয়ে বোরকা পরে বের হলাম ইসমাইলকে আনতে। দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়ার পর ইসমাইলকে ঘুম পাড়িয়ে বসে আছি ওর পাশে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আর নানা রকম কষ্টে। হঠাৎ ফোনটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার থেকে কল এসেছে। তাই 2 বার বাজার পরেও কলটা রিসিভ করলাম না, কিন্তু 3 বারের বেলায় রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কে আসপিয়া তুমি? এতদিন পর বুঝি এই বৃষ্টি আপুর কথা মনে পড়েছে তোমার? এই বৃষ্টি আপু, কি বলো তুমি? হ্যাঁ, তোমাকে কি আমি কখনো ভুলতে পারি নাকি গো? সবসময় তোমার কথা মনে পড়েছে আমার, কিন্তু পড়াশোনার চাপে কথা বলতে পারিনি। এখন থেকে কথা বলে বলে তোমায় জ্বালিয়ে খাবো। এটা আমার নাম্বার, সেভ করে রেখো। হ্যাঁ বুঝলাম। এবার বলো কেমন আছো তুমি, আমার দুষ্টু মিষ্টি বোনটা? এই তো ভালো আছি আপু, তুমি কেমন আছো? আর আমার ভাগিনাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছো। তুমি এখন কোথায়? বৃষ্টি আপু, আমি তো এখন হোস্টেলে শাম্মীদের বাসার কাছে। শাম্মী মানে কোন শাম্মীর কথা বলছো? আরে আপু, আমাদের শাম্মী, শ্রাবণ ভাইয়ের বোন, পারুল আন্টির মেয়ে। শ্রাবণের নামটা শুনতেই বুকটা কেঁপে উঠল। তারপর আমি আসপিয়াকে জিজ্ঞেস করলাম, তুমি পারুল খালামণিদের ওখানে কি করো? আর হোস্টেলে কেন? আরে আপু, তুমি জানো না আমি এখানকার কলেজে ভর্তি হয়েছি। আর শ্রাবণ ভাইয়ের বউ জোনাকি ভাবিও আমার সাথে একই কলেজেই পড়ে। আমরা একসাথে কলেজে যাওয়া আসা করি সবসময়। আসপিয়া, তুমি জোনাকি ভাবিকে দেখেছো? দেখতে কেমন গো? আর খালামণিদের বাসায় সবাই কেমন আছে? হ্যাঁ আপু, আমি তো সবসময় জোনাকি ভাবির সাথেই থাকি বেশি। জোনাকি ভাবিকে দেখতে মোটামুটি ভালোই। আর শ্রাবণ ভাইদের বাসায় সবাই অনেক ভালোই আছে। এখন বলো তোমার কি খবর, তুমি কেমন আছো? আর দুলাভাই কেমন আছে? দুলাভাই তোমায় অনেক ভালোবাসে, তাই না আপু? তুমি যা সুন্দরী, ভালোবাসতে বাধ্য। আসপিয়ার কথা শুনে আমার 2 চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ভালোবাসা? সেটা আবার কি? আমার জীবনে তো ভালোবাসা বলে কিছু নেই। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আসপিয়াকে বললাম, আছি আল্লাহ রহমতে, তিনি যেমন রেখেছেন তেমনই। আর বাসার সবাইও ভালো আছে। এ আপু, তোমার গলা এমন শোনা যাচ্ছে কেন বলো তো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? সব ঠিক আছে তো? কই, কাঁদছি না তো। আরে পাগলি, কাঁদবো কেন? ওই দেখো, আমি তো হাসছি। আর ঠান্ডা লেগেছিল তাই হয়তো গলাটা ধরা ধরা শোনা যাচ্ছে। ও কিছু না। আপু, তুমি আমার কাছ থেকে কথা লুকাচ্ছ? আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আমি কি তোমার এতই পর হয়ে গেলাম যে তুমি আমাকেও সত্যিটা বলছো না? আসপিয়ার কথা শুনে আমি আর কান্নাটাকে ধরে রাখতে পারলাম না। আসপিয়া আমায় অনেক ভালোবাসে, আর ও আমার সব থেকে কাছের বন্ধুও ছিল। আমার জীবনের সব কথা, স্বপ্ন, আশা সবকিছু শেয়ার করতাম ওর সাথে।
আর তাই সহ্য করতে পারলাম না, হো হো করে কাঁদতে লাগলাম। আমায় এভাবে কাঁদতে দেখে আসফিয়াও আমার সাথে কাঁদতে লাগলো। তারপর আমায় সবকিছু বলতে বলল। আমি আর কিছু লুকালাম না, ওর কাছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু খুলে বললাম ওকে। আমার সব কথা শুনে আসফিয়া তো রাজুর উপর রাগে ফুঁসতে লাগলো, আর সাথে আব্বু আম্মুকে গালাগাল দিতে লাগলো। তারপর আমায় বলল, আপু তুমি এতটা কষ্ট করেছো এই 5-6টা বছর, অথচ একটা বারও আমায় জানোনি। আর মামা মামিও কি করে এসব জেনেও চুপ করে থাকে? আর তুমি দুলাভাইকে কিছু বলো না কেন? এভাবে কি কষ্ট নিয়ে মরতে চাও নাকি? কথাগুলো আসফিয়া কান্না জড়িত কণ্ঠে রাগে বলল। আমি আসফিয়ার কথা শুনে কান্না থামিয়ে ওকে বললাম, আসফিয়া বোন আমার, আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো, তাই আমার কষ্টের কথাগুলো শুনে এভাবে কাঁদছো আর কষ্ট পাচ্ছ, কিন্তু আমি ধৈর্য ধরতে জানি, আর ধৈর্যের ফল আমি একদিন না একদিন পাবোই ইনশাল্লাহ। তাই তুমি কষ্ট পেও না, আর আমার কথা কাউকে বলো না প্লিজ। আমি চাই না আমার সংসারের ব্যাপারে কেউ জানুক, প্লিজ বোন, আমার কথা দাও কাউকে আমার ব্যাপারে কিছু বলবে না। ঠিক আছে বলবো না, কিন্তু তুমি আগে বলো আর এমন অত্যাচার সহ্য করবে না, আর আমায় সবকিছু বলবা কিন্তু। আচ্ছা তাই হবে আমার দাদি, এখন রাখি, আমার একটু কাজ আছে, পরে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, ভালো থেকো আপু। তুমিও ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর ফোনটা রেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। অনেকদিন পর আসফিয়ার সাথে মনের কথা শেয়ার করে কষ্টটা একটু হালকা লাগছে ঠিকই, কিন্তু কেমন যেন একটা বেদনার অনুভূতি হচ্ছে বুকের মাঝে। তারপর আসরের আজান হলে নামাজ পড়ে নিলাম। তারপর রাতের রান্না করতে রান্নাঘরে গেলাম। শাশুড়ি মায়ের খোঁটা দেওয়ার কথা তো সবসময় আছেই। রাতের রান্না শেষ করে বসে রইলাম রাজুর অপেক্ষায়। রাত 12টা বাজতে চলল, কিন্তু রাজুর আসার নাম নেই। বারবার কল দিলাম, তবুও ফোনে পাচ্ছি না। খুব চিন্তা হতে লাগলো আমার। রাজুর জন্যে বসে থেকে থেকে রাত 1টা বেজে গেল। তখন আমি বসে বসে প্রায় ঘুমিয়ে গেছি। হঠাৎ ডোরবেলের শব্দে আমার ঘুম ভাঙল। তাড়াতাড়ি উঠতে গিয়ে পড়ে গিয়ে হাতে অনেক ব্যথা পেলাম। কিছুটা কেটেও গেল, তবুও তাড়াতাড়ি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। তারপর দেখি উনি দাঁড়িয়ে আছেন আর আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন। রাগে ওনার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আমি ওনার এমন চাহনি দেখে ভয়ে 2 পা পিছিয়ে গেলাম, আর অমনি উনি ভিতরে ঢুকে দরজা লাগিয়ে আমায় অনেক জোরে একটা থাপ্পড় মারল। ওনার আচমকা এমন থাপ্পড় খেয়ে আমি তাল সামলাতে না পেরে চিৎকার দিয়ে নিচে পড়ে গেলাম। আমার চিৎকার শুনে আমার শ্বশুর মশাই উঠে এলেন। এসে দেখেন রাজু আমায় আরও মারার জন্য এগিয়ে আসছে। অমনি আমার শ্বশুর মশাই এসে রাজুকে একটা চড় মারল। তারপর বলল, রাজু আর একবার যদি তুই বৃষ্টি মায়ের গায়ে হাত তুলবি তাহলে তোর হাত আমি কেটে ফেলবো বলে দিলাম। কি পেয়েছিস কি তোরা? বৃষ্টিও তো একটা মানুষ নাকি? সবসময় মেয়েটার ওপর এমন অত্যাচার করেই চলেছিস তোরা, মা ছেলে মিলে। বৃষ্টির মতো ভালো মেয়ে দেখেই এখনো তোর সংসার করছে, অন্য কেউ হলে কবেই সংসারের কপালে লাথি দিয়ে চলে যেত। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমি তোর মতো একটা কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছি। এতদিন কিছু বলিনি বলে কি ভেবেছিস যা নয় তাই করবি? আর তা হবে না। এখন থেকে বৃষ্টি মায়ের সাথে আর কখনো খারাপ আচরণ করে দেখিস আমি কি করি। আমার শ্বশুরমশাই চিৎকার চেঁচামেচি শুনে আমার শাশুড়ি মা এসে বলল, কি হয়েছে? কি এত রাতে? এটা তো একটা ভদ্রলোকের পাড়া নাকি? আর এই যে তুমি কি শুরু করেছো? ওরা স্বামী স্ত্রী যা খুশি করুক, তুমি কেন ওদের মাঝখানে কথা বলছো? আমি কথা বলবো না মানে? তোমার এই কুলাঙ্কার ছেলে এত রাত করে বাড়ি ফিরে বউকে মারবে, আর আমি বাবা হয়ে তা চেয়ে চেয়ে দেখবো? রাজু বৃষ্টির স্বামী, ও বৃষ্টিকে মারুক কাটুক তাতে ওর অধিকার আছে। তুমি কেন শুধু শুধু ওদের মাঝে কথা বলছো? চলো ঘরে চলো বলছি। এই কথাগুলো বলে শাশুড়ি মা আমার শ্বশুর মশাইকে হাত ধরে টানতে লাগলেন, আর অমনি আমার শ্বশুর মশাই সজোরে একটা থাপ্পড় মারলেন আমার শাশুড়িকে। আর অমনি রাজু গিয়ে শাশুড়ি মাকে ধরে আমার শ্বশুর মশাইকে বলল, বাবা তুমি আম্মুকে কেন মেরেছো? কি করেছে আম্মু? সবকিছু এই শয়তান মেয়েটার জন্য। ওকে আজ আমি মেরেই ফেলবো। খবরদার, আর 1 পা যদি সামনে এগোবি রাজু, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এতদিন আমি কিচ্ছু বলিনি দেখে তোরা মেয়েটার সাথে যা নয় তা আচরণ করবি, তা আর আমি হতে দিব না। এখন থেকে বৃষ্টি মায়ের সাথে আমি আছি। তোরা যদি বেশি বুঝবি তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব তোদের। মনে রাখিস এই বাড়িটা কিন্তু আমার। তুমি ওই শয়তান মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে আবার আমাদের বাড়ি থেকে বের করে দিবে বলছো? আমাদের চেয়ে ওই মেয়েটাই তোমার কাছে বেশি হয়ে গেল? শাশুড়ি মা বলল, হ্যাঁ, এখন থেকে আমি ওর বাবা, আর ওর সাথে যদি তোমরা কেউ একটুও বাজে আচরণ করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বৃষ্টি মা তুই ওভাবে শুয়ে আছিস কেন? ওঠ মা, তোর আর কোনো ভয় নেই, আমি আছি তোর সাথে। দেখি কার সাহস হয় এখন থেকে তোর গায়ে হাত তোলার। কি হলো? ওঠ মা। বৃষ্টি অনেকবার ডাকার পরেও যখন আমি উঠছি না দেখলেন, তখন আমার কাছে গিয়ে বসে দেখেন আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে আর আমার জ্ঞান নেই। অমনি শ্বশুরমশাই রাজুকে ডেকে তাড়াতাড়ি আমাকে তুলে খাটে শোয়াতে বলেন। তারপর আমার কপালে ব্যান্ডেজ করে মুখে পানি ছেটালে আমার জ্ঞান আসে। এতক্ষণ কি হয়েছে আমি কিছুই জানি না। তারপর কেউ কোনো কিছু না বলে যার যার মতো রুমে গিয়ে শুয়ে পড়ে। আমিও ঘুমিয়ে পড়ি।
সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ি, তারপর ওনাকে ডেকে মসজিদে যেতে বলি। উনিও বাধ্য ছেলের মতো কিছু না বলে মসজিদে চলে যায়। এটা দেখে আমার অনেক ভালো লাগে। তারপর আমি শাশুড়ি মায়ের সাথে কাজে যোগ দিই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকে শাশুড়ি মা আমার সাথে অনেক সুন্দর আচরণ করছে, যেন আমি ওনার মেয়ে। আমার এতটা ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। তারপর আমি সকালের নাস্তা রেডি করে রাজুকে খেতে দিলাম। ও খাওয়া দাওয়া শেষ করে অফিসে যাওয়ার সময় আমায় বলে গেল, এই প্রথম এমনটা হলো। আমার বড্ড বেশি খুশি লাগছে, সাথে আশ্চর্য হচ্ছি। আমার শ্বশুরমশাই দেখি মুচকি মুচকি হাসছে শুধু। আমার কাছে এসে আমার মাথায় হাত রেখে বলল, মারে তুই দেখিস, তুই অনেক সুখী হবি। তোর আর কোনো চিন্তা নেই, আমি আছি তোর পাশে। আমি কিছুই বুঝলাম না, তবে মনটা অনেক ভালো লাগছে। তারপর ইসমাইলের স্কুলের সময় হলে ওকে খাইয়ে রেডি করে স্কুলে নিয়ে রেখে স্কুলের বাইরে বসে রইলাম। আর তখনই ফোনটা বেজে উঠল। নাম্বারটা আমার চিরচেনা শ্রাবণ ভাইয়ের নাম্বার। সেভ করা নেই, কিন্তু আমার মনে তো সেভ আছেই। নাম্বারটা দেখে আমার বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথা অনুভব হতে লাগলো। তবুও আমি নিজেকে সামলিয়ে নিয়ে কল রিসিভ করে নাচেনার ভান করে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি শ্রাবণ বলছি। কেমন আছিস বৃষ্টি? কণ্ঠটা শুনে যেন আমার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস ভাইয়া? আর জোনাকি ভাবি কেমন আছে? স্বামী খালামণি ওরা কেমন আছে? সবাই ভালো আছে। তুই আগে বল বৃষ্টি, তুই কেমন আছিস? সত্যি করে বলবি, আমায় কোনো মিথ্যা বলবি না। আরে বললাম তো ভালো আছি, মিথ্যে কেন বলবো? আর তোর কেন মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আমি জানি তুই ভালো নেই। ওই রাজু তোকে এখনো মারে, তাই না? খারাপ ব্যবহার করে তোর সাথে। বল বৃষ্টি প্লিজ, সত্যিটা বল আমায়। তোকে আমার কসম দিলাম তুই আমার সব সত্যি কথা বলবি, নইলে আমার মরা মুখ দেখবি। শ্রাবণের মুখে এমন কথা শুনে আমি একদম স্ট্যাচু হয়ে গেলাম। কি বলবো এখন আমি? এখন তো মিথ্যা বলাও সম্ভব না। আমি যে ওকে বড্ড বেশি ভালোবাসি, আমি কি করে ওর কসম দেওয়া সত্ত্বেও মিথ্যা কথা বলবো ওকে? আমায় চুপ করে থাকতে দেখে শ্রাবণ ভাই আমায় বলল, কি হলো বৃষ্টি, সব সত্যি কথা বল আমায় বলছি। তারপর আমি আর কোনো উপায় না দেখে সবকিছু বললাম শ্রাবণ ভাইকে। ও আমার মুখে সব শোনার পর প্রচণ্ড রাগ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আমি খুন করে ফেলবো ওই রাজুকে। ওর সাহস কি করে হয় আমার বৃষ্টিকে কষ্ট দেওয়ার? যে হাত দিয়ে ও আমার ভালোবাসাকে মেরেছে সেই হাত আমি কেটে ফেলবো। ওই কি বলছিস তুই এমন আবল তাবল? রাজু আমার স্বামী, ও আমায় মারতেই পারে, তাতে তোর কি? তুই কেন এমন কথা বলছিস? না, তোকে মারতে পারে না। তুই আমার জান, আমার জানের গায়ে যে হাত দিবে তার আমি হাত কেটে নিব। এতদিন শুধুমাত্র তোর আর খালামনির কথায় আমি তোর থেকে দূরে সরে থেকেছি, কিন্তু একটা মুহূর্তের জন্য তোকে ভুলে থাকতে পারিনি। তুই আমার নিঃশ্বাসের সাথে মিশেছিলি সব সময়। আমি জানতাম তুই অনেক সুখে আছিস স্বামী সন্তান নিয়ে, তাই কখনো তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। খালামনি আমায় বলেছিল যেন এমন কিছু করি যে তুই আমায় ভুলে যাস। তাই না চাওয়া সত্ত্বেও বাধ্য হয়ে জোনাকিকে বিয়ে করেছি, তোর থেকে দূরে সরে থেকেছি। কিন্তু তাতে লাভটা হলো কি? তুই এত কষ্টে আছিস জানলে আমি কবেই তোকে আমার কাছে নিয়ে আসতাম। আমি তোকে বিয়ে করব বৃষ্টি, হ্যাঁ আমি তোকে বিয়ে করব। পৃথিবীর সব সুখ এনে দেব তোর পায়ের কাছে, আমার বুকের সব ভালোবাসা দিয়ে ভরে দিব তোর জীবন। ছি ছি, থাম বলছি থাম। এসব শোনাও পাপ। আমার বিয়ে হয়ে গেছে, আর মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়। আমার একটা সুন্দর সংসার আছে, একটা ফুটফুটে রাজপুত্রের মতো ছেলে আছে। আমি আগেই যখন তোর প্রস্তাবে রাজি হইনি, তুই কি করে ভাবলি আমি এখন তোকে বিয়ে করতে রাজি হব? আমার মনে তোর জন্য কোনো ভালোবাসা নাই। আমি শুধু আমার স্বামী রাজুকেই ভালোবাসি। ও যেমনই হোক ও আমার স্বামী। আর তাছাড়া ও হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, ও ভালো হয়ে গেছে। আমায় আর কখনো কল দিবি না, তুই কোনোদিন আমার সামনে আসবি না। জোনাকিকে ভালোবাসিস, ওকে কখনো কষ্ট দিস না। আর আমায় যদি সত্যি কখনো ভালোবেসে থাকিস তাহলে জোনাকির মাঝে আমায় খুঁজে নিস, ওকে সুখে রাখিস। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। এই কথাগুলো বলেই ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিয়ে বন্ধ করে দিলাম। বুকটা যেন ফেটে যাচ্ছে, অসম্ভব কষ্ট হচ্ছে আমার। ভালোবাসায় এত কষ্ট, বুকটা ফেটে যাচ্ছে আমার। চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। ভালোবাসা এত কষ্ট কেন? তারপর ইসমাইলের ছুটির সময় হয়েছে দেখে নিজেকে যতটা সম্ভব শান্ত করার চেষ্টা করলাম। তারপর ইসমাইলকে নিয়ে বাসায় ফিরলাম। আমার কেন জানি না মনে হচ্ছে আসফিয়া শ্রাবণকে আমার কথা বলেছে, নইলে এতদিন কিছুই না। হঠাৎ আজ কেন ফোন করে এসব বলল শ্রাবণ? তাই সব কাজ শেষ করে ইসমাইলকে ঘুম পাড়িয়ে আসফিয়াকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বৃষ্টি আপু বলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসফিয়া তুমি এখন কোথায়? বৃষ্টি আপু আমি তো এখন জোনাকি ভাবির সাথে আছি, ওই একটা নোটস নিতে এসেছি। কোনো কিছু বলবে? না কিছু না। জোনাকি ভাবি কি তোমার পাশে আছে? হ্যাঁ আপু, ভাবি আমার পাশে বসে আছে। কথা বলবে ভাবির সাথে? হ্যাঁ দাও তো কথা বলি। আচ্ছা ধরো আমি দিচ্ছি। জোনাকি ভাবি বৃষ্টি আপু তোমার সাথে কথা বলবে, এই নাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন বৃষ্টি আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাবি? এই তো ভালোই আছে। বাসার সবাই কেমন আছেন? স্বামী খালামণি? হ্যাঁ ওরাও ভালোই আছে।
তোমার বাসার সবাই কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আল্লাহর রহমতে। জানো ভাবি, তোমাকে দেখার খুব শখ আমার। চলে আসো আমাদের বাড়িতে। তোমার বিয়েতে তো যাওয়া হয়নি, তাই দেখাও হয়নি। যাব যখন সময় হয়। এখন তো পড়াশোনা নিয়ে অনেক বিজি থাকি, তাই কোথাও যাওয়ার সময় নেই। তুমি আসো আমাদের এখানে। আমি কি করে যাই বলো তো? ইসমাইলের স্কুল শুরু হয়ে আর কোথাও যাওয়ার উপায় নেই আমার। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা বৃষ্টি আপু, পরে কথা হবে। আমি তোমায় কল দিবনি, এখন বাই। আশফিয়ার সাথে কথা বলো। আচ্ছা ভাবি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো আপু। হ্যাঁ বলো, কি বলবে? আশফিয়া, জোনাকি ভাবি কি চলে গেছে? 1 মিনিট আপু, ওয়েট। আচ্ছা হ্যাঁ আপু, এবার বলো ভাবি চলে গেছে। আপু তুমি প্লিজ কিছু মনে করো না। জোনাকি ভাবি একটু অহংকারী আর একটু দেমাগীও বটে। আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এবার বলো কেন ফোন দিয়েছো, কি দরকার? আচ্ছা আশফিয়া, একটা কথা বলো তো, কাল যখন তুমি আমার সাথে কথা বলছিলে তারপর কি আমার ব্যাপারে কাউকে কিছু বলেছো? সত্যি করে বলবে। আপু তুমি আমায় নিষেধ করেছো তোমার ব্যাপারে কাউকে কিছু বলতে, তাই আমি বলিনি। তবে তবে কি বলো? তবে তোমার সাথে কথা বলার পর ফোন কেটে দিয়ে পেছনে তাকিয়ে দেখি শ্রাবণ ভাই দাঁড়িয়ে আছে। তারপর শ্রাবণ ভাই আমায় জিজ্ঞেস করলো কার সাথে কথা বলছিলাম। আমি বললাম তোমার কথা। তখন জিজ্ঞেস করলো কেমন আছো তুমি? তুমি বলতে নিষেধ করেছো দেখে আমি বললাম বৃষ্টি আপু ভালো আছে। তখন শ্রাবণ ভাই আর কিছু না বলে চলে যায়। তাছাড়া তো কারোর সাথে আমার কথা হয়নি। কেন, কি হয়েছে আপু? না কিছু না, এমনিতে জিজ্ঞেস করলাম। আচ্ছা আশফিয়া আপুমনি, তুমি এখন পড়ো, তোমার পড়ায় ডিস্টার্ব করলাম। পরে কথা হবে কেমন? আল্লাহ হাফেজ। সমস্যা নেই আপু, তোমার জন্য আমার সব সময় আছে। আল্লাহ হাফেজ, ভালো থেকো। তুমিও ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি ফোন কেটে দিলাম। আমি ভালো করে বুঝতে পেরেছি শ্রাবণ হয়তো আশফিয়ার সাথে কথা বলার সময় কিছু শুনেছিল, তাই আমায় ফোন দিয়ে ওসব বলল। তখন শ্রাবণের ভালোবাসাটা একদম খাঁটি, ওর ভালোবাসায় কোনো খাঁত নেই। কিন্তু আমি যে চাইলেও ওর ভালোবাসা গ্রহণ করতে পারবো না। তারপর আসরের আজান হলে আমি অজু করে নামাজ পড়ে নিলাম। তারপর রাতে রান্না করতে রান্নাঘরে গেলাম। আমার শাশুড়ি মা আজ খুব ভালো আচরণ করছেন আমার সাথে। এভাবে কেটে গেল আরও 2টি বছর। এই 2 বছরে আমার শাশুড়ি মা আর রাজু দুজনেই আমার সাথে খুব একটা খারাপ ব্যবহার করেনি। জানি না কেন সে রাতের পর মায়ের পর থেকে রাজু আর আমার শাশুড়ি মায়ের আচরণ ভালো হয়ে গেছে। এই 2 বছরে শ্রাবণ অনেক চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার, কিন্তু আমি কখনো ওকে প্রশ্রয় দিইনি। সবসময় হাজার কষ্ট হওয়া সত্ত্বেও ওকে অবহেলা করেছি, যাতে শ্রাবণ আমায় ভুলে যায়। এই 2 বছরে আমি রাজুকেও ভালোবেসে ফেলেছি একটু হলেও। আমার ইসমাইলও এই 2 বছরে অনেক বড় হয়ে গেছে। ও এখন ক্লাস 2তে পড়ে। অনেক বুদ্ধি হয়েছে ওর। আমায় অসম্ভব ভালোবাসে আমার ছেলেটা। আমার সারা পৃথিবীর সুখ আমি আমার ছেলের মাঝে খুঁজে পাই। ইসমাইলের মুখের দিকে তাকিয়ে আমি সব করতে পারি। আজ আমার ইসমাইলের 7 বছর পূর্ণ হলো। ওর জন্য আমি পায়েস রান্না করেছি। আমার ছেলেটা পায়েস খেতে ভালোবাসে। আমার শ্বশুর মশাই অনেক খুশি, নাতি যেন তার প্রাণ। ইসমাইল আর আমার শ্বশুর মশাইকে একসাথে খেতে দিলাম। ওনারা খাচ্ছিলেন, হঠাৎ কোথা থেকে যেন একটা ফোন এলো আমার শ্বশুর মশাইয়ের। উনি ফোনটা রিসিভ করে একটু কথা বলে হঠাৎ বুকে হাত দিয়ে নিচে পড়ে গেলেন। আমি দৌড়ে গিয়ে শ্বশুর মশাইকে ধরলাম, তারপর চিৎকার করে সবাইকে ডাকতে লাগলাম। আমার শাশুড়ি রাজু দুজনে এসে শ্বশুর মশাইকে ধরে বিছানায় শুয়ে দিলেন। তারপর ডাক্তারকে ফোন করে সব বললেন। ডাক্তার মশাই সব শুনে ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে বললেন। রাজু একটা অটো ডেকে তাড়াতাড়ি শ্বশুর মশাইকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার ওনাকে দেখে বললেন ওনার হার্ট অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি একটা অপারেশন করতে হবে, নইলে ওনাকে বাঁচানো যাবে না। তারপর আমরা সবাই অপারেশনের জন্য রাজি হলাম। রাজু কিছু কাগজে সই করে দিল। বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। দীর্ঘ 2 ঘন্টা পর ডাক্তার বের হলো অপারেশন থিয়েটার থেকে। রাজু দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো বাবার কি অবস্থা। ডাক্তার মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আই এম সো সরি মিস্টার রাজু, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার বাবার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, তাই আমাদের কিছু করার ছিল না। হি ইজ ডেড। ডাক্তারের এমন কথা শুনে পুরো হাসপাতাল জুড়ে যেন কান্নার রোল পড়ে গেল। হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হলো বাবাকে। আমার যেন সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না আমার শ্বশুর বাবা মারা গেছেন। উনি আমার কাছে নিজের বাবার চেয়ে কোনো অংশে কম ছিলেন না। আমাকে উনি নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। এই বাড়িতে আমার দুঃখের সময়ের সাথী যদি কেউ থেকে থাকেন, তাহলে সে ছিলেন আমার শ্বশুর মশাই। উনি সবসময় আমায় সাহস যোগাতেন। আমার কাছে উনি ছিলেন মাথার ওপর স্নেহের ছায়ার মতন। ওনার মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি যেন পাথর হয়ে গেছি। মুখে কোনো কথা নেই, একদম চুপ করে বসে আছি মাটির উপর। চোখের পানিটাও কেন যেন বেইমানি করছে, একটুও বেরোচ্ছে না। আমার ইসমাইলও কান্না করছে ওর দাদুর মাথার কাছে বসে। দাদুভাই ছিল ওর একমাত্র খেলার সাথী। বড্ড কষ্ট পাচ্ছে ছেলেটা আমার। শাশুড়ি মা, মিমাপু, রাজু সবাই কাঁদছে, শুধু আমার চোখে পানি নেই। পাথরের মূর্তির মতো বসে রয়েছি। আমাদের এক প্রতিবেশী জানতেন আমার কথা, আমার শ্বশুর মশাইকে আমি কতটা ভালোবাসতাম। তিনি আমার এমন চুপ করে থাকা দেখে আমার পাশে এসে বসলেন। তারপর বললেন, মারে এভাবে বসে থাকিস না, একটু কান্না কর, দম বন্ধ হয়ে মরে যাবি তো, একটু কান্না কর রে মা। ওনার কোনো কথাই যেন আমার কানে যাচ্ছে না। আমি সেই আগের মতো চুপ করে বসে আছি। তারপর ওই মহিলাটা আমায় জোরে ধাক্কা দিয়ে বললেন, এই বৃষ্টি, মা আমার কথা শুনতে পাচ্ছিস না? তোর শ্বশুর মারা গেছে রে মা, একটু কান্না কর, ওই দেখ উনি মারা গেছেন।
ওনার ধাক্কায় আমার হুঁশ এলো। আমি বাবার দিকে তাকিয়ে বাস্তবে ফিরে এলাম। কান্নায় ভেঙে পড়লাম। চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আমার মাথার উপরে ছায়াটা যেন হারিয়ে গেল চিরদিনের মতো। তারপর আসরের সময় বাবাকে নিয়ে যাওয়া হলো গোরস্থানে কবর দিতে। যাওয়ার সময় আমি, শাশুড়ি মা আর ননদিনী আমরা পাগলের মতো হাউমাউ করে কান্না করছিলাম। কিন্তু যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। শ্বশুরমশাই মারা গেছেন আজ 15 দিন হলো। এখনো মন থেকে একটু মেনে নিতে পারিনি আমি। আমার এখনো মনে হয় উনি বেঁচে আছেন, হয়তো অফিসে গেছেন। রাজু খোঁজ নিয়ে জানতে পারে সেদিন শ্বশুর মশাইয়ের যে ফোনটা এসেছিল সেটা ছিল কোম্পানির একটা বড় লস হওয়ার খবরের ফোন, যে লসটা হয়েছে রাজুর জন্য। বাবা সেটা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এই 15 দিনে আমরা কেউ কারোর সাথে তেমন কথা বলিনি, খুব প্রয়োজন ছাড়া। রাজু এখন অফিসের প্রতি বেশ মনোযোগী হয়েছে, মন দিয়ে কাজ করে সব সময়। আমার ননদিনী চলে গেছে শ্বশুরবাড়ি। শাশুড়ি মা সবসময় মুখ গোমরা করে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। পুরো সংসারটা সামাল দিতে হচ্ছে আমায়। আমার ছেলেটাও কেমন চুপচাপ হয়ে গেছে। দাদুভাইকে হারানোর ধাক্কাটা এখনো সামলে উঠতে পারেনি। এভাবে কেটে গেল আরও 1টি মাস। এখন সবকিছুই প্রায় স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এখন রাজু আর আমার শাশুড়ি মায়ের আচরণে অনেক পরিবর্তন এসেছে। রাজু কথায় কথায় আমার গায়ে হাত তোলে, আর শাশুড়ি মায়ের যেন চোখের কাটা আমি। ছেলেটাকেও খুব একটা ভালোবাসে না এরা। বড্ড কষ্ট হয় এদের আচরণ দেখে। মানুষ কি করে এত পরিবর্তন হতে পারে? সন্ধ্যায় নামাজ পড়ে ইসমাইলকে পড়াচ্ছিলাম। বাসায় শুধু আমি আর শাশুড়ি মা, ইসমাইল ছিলাম। হঠাৎ গেটের শব্দ। আমি দৌড়ে গিয়ে গেট খুলে দিলাম। খুলতেই একটু দেরি হয়েছে। রাজু দরজা খোলার সাথে সাথে আমায় অনেক বাজে ভাষায় গালি দিয়ে বলল, এতক্ষণ সময় লাগে দরজা খুলতে? ঘরের মধ্যে কি করতেছিলে এতক্ষণ যে দরজা খুলতে এত লেট? ওনার এমন আচরণ দেখে আমি অবাক হয়ে বললাম, কি বলেন এসব? আমি তো ইসমাইলকে পড়াচ্ছিলাম, তাই আসতে একটু দেরি হয়েছে। ছেলেটা বড় হচ্ছে, তার সামনে এগুলো কেমন ভাষা আপনার? এখন তো অন্তত নিজের ভাষাগুলোকে লাগাম দেন। কি বলবি তুই? তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? আজ তোকে মেরেই ফেলবো। এই বলে রাজু আমায় ইচ্ছা মতো মারতে থাকলো। আমি শুধু চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার চিৎকার শুনে ইসমাইল দৌড়ে এসে ওর বাবার সামনে দাঁড়িয়ে বলল, আব্বু আব্বু, আম্মুকে মেরো না, ছাড়ো আব্বু, আমার আম্মুকে মেরো না। ইসমাইল আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখন রাজু আমায় ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসলো। তখন সবকিছু নীরব হয়ে গেলে আমার শাশুড়ি পাশের রুম থেকে এসে বলল, এখানে এত চেঁচামেচি কিসে শুনি? এই মেয়ে, তোমার কি লাজ লজ্জা বলে কিছু নাই? এইভাবে চেঁচিয়ে কি মানুষকে জানাতে চাও আমরা তোমায় কষ্ট দেই? কি হয়েছে কি শুনি? এই রাজু, কি হয়েছে? হ্যাঁ বলতো আমায়। আর বলো না আম্মু, আমি সে কখন থেকে গেটে এসে দাঁড়িয়ে আছি, আর মহারানী এতক্ষণ এসে দরজা খুলে দিয়েছেন। আবার আমি বলছি দেখে আমার মুখে মুখে তর্ক করে। ও সাহস কত! ভেবেছে এতদিন কিছু বলিনি, তাই যা নয় তাই করবে, আর আমি ওকে কিছু বলবো না। এতদিন তো শুধু বাবার ভয়ে কিছু বলতে পারিনি, কারণ যদি ওকে মারতাম বা কিছু করতাম তাহলে বাবা আমায় এই বাড়ি থেকে বের করে দিত, সেই ভয়ে। কিন্তু এখন তোকে কে বাঁচাবে? এখন তো তোর শ্বশুরও নেই। রাজুর কথার সাথে আমার শাশুড়িও তাল মেলাচ্ছেন। আমি কিছু বলছি না, ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কান্না করছি আর ওদের কথা শুনছি। আজকে আমি বুঝতে পারলাম সে রাতের পর থেকে রাজু আর আমার শাশুড়ি কেন এত ভালো হয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম ওনারা সত্যি নিজের ভুল বুঝতে পেরে আমায় ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু আমি পুরোপুরি ভুল ছিলাম। আমার শ্বশুরের কথা মনে পড়ে যেন আরও বেশি কষ্ট হতে লাগলো আমার। জীবনে হয়তো আর কখনো কোনো দিন সুখের মুখ দেখব না আমি। কথায় আছে না, সবার কপালে সুখ সয় না, আমিও তাদের মধ্যে একজন। এভাবেই পার হয়ে গেল আরও 5টি বছর। আমার ইসমাইলটা অনেক বড় হয়ে গেছে, সব কিছু বুঝতে শিখেছে। ইসমাইল এখন ক্লাস 8ম শ্রেণীতে পড়ে। আল্লাহর রহমতে ও পড়াশোনায় অনেক ভালো। ছেলেটা আমার চেয়ে অনেক লম্বা হয়েছে, দেখতেও মাশাআল্লাহ। আমার ছেলেটা যেমন সুন্দর তেমনই ভালো, আলহামদুলিল্লাহ। সবাই ওর অনেক সুনাম করে। এই 5 বছরে বদলে গেছে সবাই। রাজু এখন আর আগের মতো আমার উপর অত্যাচার করে না, একটু হলেও আমায় ভালোবাসতে শুরু করেছে। আমার শাশুড়ি মাও এখন অনেকটাই বদলে গেছে। এখন আর আগের মতো আমায় সবসময় কথা শোনায় না। এখন বাবার বাড়িতে গেলে তারাও আর আমায় বোঝা মনে করে না, কারণ আমি তো এখন সেখানে যাওয়ার সময়ই পাই না। সবসময় সংসার নিয়েই ব্যস্ত থাকি। আমার ননদিনীও এখন আগের মতো খোঁচা মেরে কথা বলে না আমায়। যতক্ষণ থাকে ভাবি ভাবি করে মাতিয়ে রাখে। হয়তো নিজের ভুলগুলো বুঝতে পেরেছে। আমার বড় বোনটাও অনেক সুখে আছে। ওর একটি ছেলে আর একটি মেয়ে হয়েছে। তাদের নিয়ে এর একটা সুন্দর সাজানো সংসার হয়েছে। আমার ফুফাতো বোন আশফিয়ারও অনেক ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। আল্লাহর রহমতে অনেক সুখে আছে ও। আশফিয়ার নাকি বেবি হবে কিছুদিন পর। ও শ্বশুরবাড়ির লোক ওকে অনেক ভালোবাসে। এখন কথা হয় মাঝে মাঝে ওর সাথে। মেয়েটা বড্ড ভালোবাসে আমায়। আমি ওকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসি। আর আমার শ্রাবণের সাথে আমার শেষ দেখা হয়েছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। সেদিনের পর ওর সাথে আমার আর কখনো দেখা হয়নি বা কথা হয়নি। সেদিন ছিল শুক্রবার। আমার বাবার শরীর অনেক খারাপ ছিল, তাই আমি কিছুদিনের জন্য ইসমাইলকে নিয়ে বাড়িতে যাই। আমি যাওয়ার পরের দিনই শ্রাবণ আসে আমাদের বাড়িতে বাবাকে দেখতে। ও একাই এসেছিল, আর কেউ আসতে পারেনি। আমি ওর চাহনিতে বুঝলাম ও আমায় কতটা পাগলের মতো ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা আমি গ্রহণ করতে পারবো না। তাই সিদ্ধান্ত নেই শ্রাবণের সাথে আলাদাভাবে কথা বলবো। দুপুরে সবাই যার যার রুমে শুয়ে পড়েছিল। আমিও ইসমাইলকে ঘুম পাড়াচ্ছিলাম।
ইসমাইল ঘুমালে আমি শ্রাবণকে কল দিয়ে ছাদে ডাকি। ডাকার 5 মিনিটের মধ্যে শ্রাবণ অত্যন্ত আনন্দের সাথে এসে হাজির হয় আমার সামনে। ও হয়তো ভেবেছিল আমি ওকে বিয়ে করতে রাজি হব, কিন্তু ওর সব আশা নিরাশা করে দিয়ে আমি ওকে বলতে শুরু করি, শ্রাবণ ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে, যে কথাগুলো বলার জন্যই তোমাকে এখানে ডাকা। আশা করি তুমি আমার কথাগুলো শুনবে আর মানবেও। বলো জান, কি বলতে চাও বলো। তোমার কথা শোনার জন্য আমি সারা দুনিয়ার কথা ভুলে যেতে পারি। তোমাকে যে আমি কতটা ভালোবাসি তা যদি বোঝাতে পারতাম তাহলে হয়তো বুঝতে আমি কেমন আছি তোমার ছাড়া। জোনাকিকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু ওকে কখনোই মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। আমার জীবনে ভালোবাসার নাম বৃষ্টি, যে নাম সরিয়ে কখনো অন্য কোনো নাম আসবে না। বড্ড বেশি ভালোবাসি তোমায় জান। প্লিজ শ্রাবণ ভাই থামো প্লিজ, এসব কথা শোনার জন্য আমি তোমায় ডাকিনি। এখন আমি তোমায় যে কথাগুলো বলবো তুমি তা মন দিয়ে শুনবে, আর দয়া করে আমার কথা শেষ হওয়ার আগে কোনো কথা বলবে না প্লিজ। ঠিক আছে জান, বলো কি বলতে চাও। শ্রাবণ ভাই, তুমি প্রথমে আমার এই জান জান ডাকা বন্ধ করো, আমার এসব শুনতে অসহ্য লাগছে। ঠিক আছে, আর বলবো না, বলো কি বলবে। তারপর আমি শ্রাবণ ভাইয়ের থেকে অন্যদিকে ঘুরে বলতে শুরু করলাম, একটি মেয়ের যখন একটি ছেলের সাথে বিয়ে হয় তখন সেই মেয়েটির 2 চোখ জুড়ে হাজারো স্বপ্নের ভিড় জমে থাকে। তাদের একটা নতুন জীবন শুরু হয়। মেয়েদের চাওয়াটা কিন্তু বেশি নয়, তারা শুধু চায় স্বামীর একটু আদর ভালোবাসা পেতে, চায় নিজের সব ভালোবাসা দিয়ে স্বামীর সংসারকে আগলে রাখতে। সে চায় শ্বশুরবাড়িতে সকলকে আপন করে নিয়ে সুখের সংসার করতে। কিন্তু যখন সেই মেয়েটা দেখে তার প্রতিটি স্বপ্ন এক এক করে ভেঙে যাচ্ছে, তখন সেই মেয়েটি বাঁচার জন্য নতুন কোনো স্বপ্নের সন্ধান করে। ঠিক এমনটাই আমার সাথে হয়েছিল। বিয়ের সময় হাজারো স্বপ্ন নিয়ে আমি রাজুর ঘরে বউ হয়ে গিয়েছিলাম বধূ বেশে, কিন্তু সেখানে আমার জন্য কোনো স্বপ্ন পূরণ তো দূরের কথা, স্বপ্নের জাল বোনা ছিল, যে জালে আমি এতটাই জড়িয়ে গিয়েছিলাম যে তার থেকে বেরোনোর জন্য আমি তোমায় ভালোবেসে ফেলি। আমার ভাঙা স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতে থাকি নতুন করে। হ্যাঁ বৃষ্টি, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, পৃথিবীর সব সুখ এনে দিব তোমার জীবনে, আমার ভালোবাসায় ভরিয়ে দেব তোমায়। প্লিজ থামো শ্রাবণ ভাই, আমি তোমায় বলছি না আমার কথা শেষ হওয়ার আগে কোনো কথা বলবে না। ওহ সরি, ঠিক আছে বলো বৃষ্টি। যখন আমি তোমায় ভালোবেসেছিলাম তখন আমার জীবনে একজন সঙ্গীর অনেক প্রয়োজন ছিল, তাই সেই সঙ্গী হিসেবে আমি তোমায় বেছে নিই। এখন আমার সেই সঙ্গীর প্রয়োজন নেই, তাই তোমার কাছে আমি ক্ষমা চাই। আমায় ভুলে যাও চিরদিনের মতো। আর জোনাকিও আমার মতো একটা মেয়ে, জোনাকিও আমারই মতো হাজারো স্বপ্ন নিয়ে তোমার ঘরে বউ হয়ে এসেছে। দয়া করে ওকে কখনো কোনো কষ্ট দিও না। আমি তোমার বউ হলে আমায় যেমন ভালোবাসতে সুখে রাখতে, ঠিক সেইভাবে জোনাকিকে ভালোবাসবে প্লিজ। ওকে কখনো কষ্ট দিও না, আমি চাই না আমার জন্য জোনাকি কখনো একটুও কষ্ট পাক। ওকে অনেক ভালোবেসো, কখনো ওর চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসতে দিও না। এখন থেকে মনে করো তোমার জীবনে বৃষ্টি নামের কেউ কখনো ছিল না, আর কোনোদিন আমার সামনে এসো না প্লিজ। তোমাকে আমার কসম দিলাম তুমি জোনাকিকে নিয়ে অনেক সুখে থাকো। এই কথাগুলো বলে আমি পিছনে ঘুরলাম। পেছনে শ্রাবণ ভাইয়ের দিকে তাকিয়ে দেখে ও অঝোর ধারায় কাঁদছে। খুব ইচ্ছা হলো ওর চোখের পানি মুছে দিতে। ওর চোখে পানি দেখে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু আমাকে দুর্বল হলে চলবে না। শ্রাবণের ভালোর জন্য হলেও ওকে আমার কষ্ট দিতেই হবে। তাই আমি একটু কঠোর সুরে বললাম, ওই কি ভেবেছিস কি তুই, হ্যাঁ, যে একটু কান্না করবি, তোর এই ন্যাকা কান্না দেখে আমি গলে যাব? কখনোই না। তুই যদি আমায় সত্যিই কখনো ভালোবেসে থাকিস তাহলে চিরদিনের মতো চলে যা আমার জীবন থেকে, আর কখনো ফিরে আসিস না। আমার কথাগুলো শুনে শ্রাবণ আমায় আচমকা অনেক শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তারপর চোখের পানি ছেড়ে বলতে লাগলো, আমি তোমার সব কথা মেনে নিলাম জান। আজকের পর তুমি না চাইলে আমার এ মুখ আর কখনোই দেখবে না। জোনাকিকেও আমি অনেক সুখে রাখবো, কথা দিলাম, কিন্তু কখনো কেউ তোমার জায়গাটা নিতে পারবে না। আজকের পর থেকে তুমি দেখবে না আর এই শ্রাবণের মুখ, শুনবে না আর এই মুখে তোমার নাম। তবে যদি কখনো কোনো দিন আমার প্রয়োজন পড়ে তোমার, তাহলে আমায় একটিবার খবর দিও, আমি ছুটে আসবো তোমার কাছে, সারা পৃথিবীকে পেছনে ফেলে। ভালোবাসা যে এত কষ্ট আমি আগে বুঝিনি, আর সহ্য করতে পারছি না। আমি এই মুহূর্তে চলে যাব তোমার জীবন থেকে চিরদিনের মতো, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তোমায় ভুলতে পারবো না। শ্রাবণের চোখের পানিতে ভিজে যাচ্ছে আমার কাঁধ, পাগলের মতো কাঁদছে শ্রাবণ। আমি ওকে থামাতে পারছি না, চেষ্টাও করছি না, শুধু পাথরের মতো দাঁড়িয়ে আছি। আমার মুখে নেই কোনো কথা, নেই চোখে পানি, শুধু শুনছি শ্রাবণের বলা কথাগুলো। তারপর শ্রাবণ আমায় ছেড়ে দিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন ভুল করে আপনাকে জড়িয়ে ধরার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই কথাগুলো বলে শ্রাবণ চোখের পানি মুছতে মুছতে দৌড়ে চলে যায়, আর আমি সেখানেই বসে পড়ি চুপ করে। আজকে যেন কান্না করার শক্তিটুকু নেই আমার মাঝে, বুকটা যেন পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে, কাউকে বোঝাতে পারছি না। সারা পৃথিবী ঘুরপাক খাচ্ছে, চোখে অন্ধকার দেখছি সব। তারপর আর আমার কিছুই মনে ছিল না। যখন জ্ঞান ফেরে তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। আম্মু আমার পাশে বসে আছে, ইসমাইল আমার অন্য পাশে বসে আছে। আমার শরীরে প্রচণ্ড জ্বর এসেছে, সারা শরীর থরথর করে কাঁপছে। আমার জ্ঞান ফেরা দেখে আম্মু আমায় জিজ্ঞেস করলো, কি হয়েছিল, আমি কিভাবে জ্ঞান হারালাম। আমি কিছুই বলতে পারিনি সেদিন। পরে শুনেছিলাম আমি নাকি ছাদে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। তখন শ্রাবণ আম্মুকে ডেকে আমায় রুমে নিয়ে আসে। ডাক্তার দেখে যাওয়ার পর শ্রাবণ ভাই নাকি জরুরি কোনো কাজের কথা বলে চলে গেছে বাড়িতে।
যাওয়ার আগে নাকি আম্মুকে বলে গেছে আমার দিকে লক্ষ্য রাখতে। আমি খুব ভালো করেই সেদিন বুঝেছিলাম যে শ্রাবণ আমার দেওয়া কসম রেখেছে। সেদিনের পর থেকে আজ প্রায় 4 বছর হলো শ্রাবণের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু এক মুহূর্তের জন্য ওকে আমি ভুলতে পারিনি কখনো। শুনেছি আমার শ্রাবণ আর জোনাকি নাকি একটা ফুটফুটে মেয়ে বেবি হয়েছে, অনেক সুখে আছে ওরা। শ্রাবণ আমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। গত 1 মাস হলো আমার শরীরটা তেমন ভালো নয়, সবসময় কেমন যেন বমি বমি লাগে, কিছু খেতে ভালো লাগে না, মাথা ঘুরায়। এসব বিষয়ে আমার শাশুড়ি মা খেয়াল করেছেন। উনি আজ সকালে রাজুকে বললেন, বাবা রাজু, বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে মনে হয়, আমাদের ইসমাইলের ভাই বোন, মিষ্টি নিয়ে আয় জলদি। সবাই অনেক খুশি আমার বেবি হবে জেনে। রাজু অনেক খুশি, আমার সংসারটা এখন সুখে পরিপূর্ণ, আর কোনো কষ্ট নেই আমার। লুকোনো কষ্ট শুধু একটাই, আর সেটা হলো আমার শ্রাবণ। আজ আমার সংসারটা সুখে পরিপূর্ণ হয়েছে, সবাই অনেক খুশি আমার আবার বেবি হবে জেনে। সকলের খুশি দেখে আমি অনেক খুশি, কিন্তু আমার লুকোনো কষ্ট শুধু একটাই, আর সেটা হলো আমার না পাওয়া ভালোবাসা শ্রাবণ। যত দিন যাচ্ছে আমার শরীর যেন আরও বেশি খারাপ হচ্ছে, কিচ্ছু খেতে পারি না আমি, খেলেই বমি আসে, সবসময় হালকা হালকা মাথা ঘুরে, কখনো কখনো সারা পৃথিবী অন্ধকার হয়ে আসে, কিছু ভালো লাগে না আমার। আর কেন জানি না আমার মনে হয় আমার বেবি হবে না, এটা অন্য কিছুর লক্ষণ। তাই আমি সবাইকে লুকিয়ে একটা ভালো ডাক্তারের কাছে যাই, তারপর তাকে সব খুলে বলি। সে আমার সব কথা শুনে কিছু পরীক্ষা করাতে দেয়, আর সেগুলো রিপোর্ট তাড়াতাড়ি নিয়ে আসতে বলে। ডাক্তার যেন কেমন ভীতুর মতো করছিল, যেন অনেক বড় কিছুর আশঙ্কা করছেন উনি। আমি সব টেস্টগুলো করিয়ে নিয়ে এসে ডাক্তারকে দিই। উনি আমার রিপোর্টগুলো ভালোভাবে উল্টে পাল্টে দেখতে থাকে, তারপর গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে বলে, আপনার বয়স কত? আমি ওনার প্রশ্নে একটু বিরক্ত হই, তবুও বলি, জি 28 বছর। উনি আমার উত্তর শুনে আবার বলেন, আপনার কয়টা বাচ্চা আর তাদের বয়স কেমন? যে আমার একটা ছেলে, তার বয়স 13 বছর। এসব কেন জিজ্ঞেস করছেন বলুন তো? আপনার স্বামী অথবা অন্য কাউকে আসতে বলেন, আমার কথা আছে তাদের সাথে। ডাক্তারের এমন কথা শুনে আমি বুঝতে পারি নিশ্চয়ই ওই রিপোর্টে এমন কিছু আছে যা ডাক্তার আমায় বলতে চাইছেন না। তাই আমি ওনাকে বলি, দেখুন স্যার, যদি ওনাদের কাউকে জানতে দিতাম আমি এখানে এসেছি, তাহলে কি আমি একা আপনার কাছে আসতাম? আমি জানি আমার হয়তো এমন কিছু হয়েছে যা আপনি আমায় বলতে চাচ্ছেন না, কিন্তু বিশ্বাস করুন আমি অন্য কাউকে জানতে দিতে চাই না আমার বিষয়ে। তাই আপনি আমাকে এসব খুলে বলেন প্লিজ। ভয় নেই, আমি কোনো কিছুকে ভয় পাই না আল্লাহ ছাড়া। তাই দয়া করে আমায় সব কিছু বলেন প্লিজ ডাক্তার। আমার কথা শুনে ডাক্তার কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইল, তারপর কিছু সময় পর আবার বলতে শুরু করলো, দেখুন মিস বৃষ্টি, আমাদের একটা নিয়ম আছে যে রোগীকে রোগের ব্যাপারে বলা যায় না, কারণ সে অনেক ভেঙে পড়ে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আপনি অনেক স্ট্রং, তাই আপনাকে বলা যায়। আর যেহেতু আপনি অন্য কাউকে জানাতে চাচ্ছেন না, তাই আপনাকেই বলি। এই কথা বলে ডাক্তার আবার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বলতে লাগলেন, মিস বৃষ্টি, আপনার দেহে মরণ ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। আপনি খুব জোর আর 1 মাস বাঁচবেন। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। আই এম সরি, আপনার আর কোনো চিকিৎসা নেই। ডাক্তারের কথা শুনে আমার যেন কিছুই মনে হলো না, এটা যেন হওয়ারই ছিল। আমি একদম স্বাভাবিকভাবেই ডাক্তারকে জিজ্ঞেস করলাম, থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমায় এই কথাগুলো বলার জন্য। আমার আপনার কাছে একটা অনুরোধ আছে, দয়া করে আমার অনুরোধটা রাখবেন প্লিজ। জি বলুন মিস বৃষ্টি, সম্ভব হলে অবশ্যই রাখবো। দয়া করে এই কথাগুলো আপনি আর কাউকে বলবেন না। আমি চলে যাওয়ার আগে সবার সাথে হাসি খুশি ভাবে কাটাতে চাই। প্লিজ আমার এই অনুরোধটুকু রাখেন ডাক্তার সাহেব। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আর একটা কথা, যেদিন দেখবেন আপনার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে আর সাথে বমি হচ্ছে, তখন দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে আসবেন। জি ডাক্তার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কথাগুলো মানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন তাহলে আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব আমার সালামের উত্তর নিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, আর আমি হাসি মুখে বাড়ি ফিরে এলাম। এই 1টি মাস আমি সবার সাথে অনেক সুখ ও আনন্দে কাটাতে চাই, ভুলে যেতে চাই অতীতের সকল দুঃখ কষ্ট। আমার কষ্ট শুধু একটাই, আমি আমার ইসমাইলের পড়াশোনা শেষ করা, ওর কোনো ব্যবস্থা হওয়া দেখে যেতে পারবো না। তবে চিন্তাও করি না, কারণ আমি জানি রাজু ওকে অবশ্যই দেখবে। আমি একে একে সকলের সাথে দেখা করতে গেলাম। একদিন গেলাম আমার বড় আপাদের বাড়িতে, সারাদিন ওদের সাথে অনেক আনন্দে কাটালাম। তারপর গেলাম আসফিয়াদের বাড়িতে, ওর সাথে অনেক মজা করে কাটালাম। কাউকে বুঝতে দিলাম না আমার রোগের কথা। আমার রাজু আর শাশুড়ি মায়ের সাথেও অনেক ভালোভাবে পার করলাম 20টা দিন। আর এই 20 দিনে আমার ইসমাইলকে নানাভাবে বোঝালাম মৃত্যু সবার আছে, একদিন সবাইকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। ইসমাইল আমায় বারবার জিজ্ঞেস করতো আমি কেন এসব বলি, কিন্তু আমি সব হেসে উড়িয়ে দিতাম। আল্লাহর ইবাদতে মশগুল থাকতাম, তাহাজ্জুদের নামাজ পড়ে তওবা করতাম। তারপর আমি সবাইকে বলে আমার বাবার বাসায় চলে আসলাম ইসমাইলকে নিয়ে, কিছুদিন থাকবো বলে। আমি চাই বাবার বাসা থেকেই মৃত্যুকে আহ্বান করতে। আব্বু আম্মুর সাথে অনেক আনন্দে কাটালাম আরও 2টা দিন। তারপর আমার ক্যান্সার ধরা পড়ার 25 দিনের দিন শ্রাবণকে ফোন করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো শ্রাবণ ভাই? জোনাকি ভাবি, তোমার মেয়েরা কেমন আছে?
সবাই ভালো আছে বৃষ্টি? তোমার শরীর ভালো তো? কি হয়েছে, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কই, কিছু হয়নি তো, আমি ঠিক আছি। তোমায় একটা অনুরোধ করার জন্য ফোন করেছিলাম। আমার একটা অনুরোধ আছে, রাখবে? বলো। বলো বৃষ্টি, কি করতে হবে আমায়? একবার বলেই দেখো। শ্রাবণ ভাই, তুমি কালকে একটু আসতে পারবে আমাদের বাসায়? মানে তোমার খালামণির বাসায়? তোমায় একটু দেখতাম। না মানে আসলে অনেকগুলো বছর হলো দেখি না তো, তাই আর কি। আমার কথা শুনে শ্রাবণ ভাই একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কালকে সকালে আসছি বৃষ্টি। এই দিনটার জন্য আমি গত 4 বছর ধরে অপেক্ষা করে আছি। আমি কালকে আসছি। ঠিক আছে শ্রাবণ ভাই, তাহলে কাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। এখন রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তারপর শ্রাবণ ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিলাম। তারপর 3টা চিঠি লিখলাম, একটা শ্রাবণের জন্য, একটা রাজুর জন্য, আর একটা আমার ইসমাইলের জন্য। সবগুলো চিঠির ওপর যার যার নাম লিখে দিলাম। তারপর চিঠিগুলো একটা খামে ভরে ইসমাইলকে দিয়ে দিলাম। ইসমাইলকে বললাম, ইসমাইল, আব্বু এই খামটায় 3টা চিরকুট আছে, 3টার উপর 3 জনের নাম লেখা। এটা তোমার কাছে আমি গচ্ছিত রাখলাম। আমি যখন থাকবো না, মানে বলতে চাইছি আমি যদি কোথাও যাই আর তুমি তখন যদি আমায় খুঁজে না পাও, আর তাহলে এই চিঠিগুলো খুলে বের করে দেখবে, যার যার নাম দেয়া আছে তার নামে দিয়ে দিও। আর আমার আদেশ রইল, এগুলো প্রয়োজনের আগে খুলে দেখবে না বাবা, কথা দাও। আম্মু, কি হয়েছে তোমার বলো তো? এমন পাগলের মতো কী সব বলছো তুমি? আর কোথায় যাবে তুমি? দূর পাগল, আমি কোথায় যাব? যেখানে যাই না কেন সব সময় তোমার সাথে রব বাবা আমার। এখন এটা রাখো, আর কোনো প্রশ্ন করো না, আর এটা খুলেও দেখবে না আশা করি। আচ্ছা ঠিক আছে, তাই হবে, দেখবো না আমি। তারপর আমি আমার রুমে চলে আসি আর দরজা লাগিয়ে মন খুলে কান্না করি। পরের দিন অনেক সকালবেলায় শ্রাবণ চলে আসে আমাদের বাসায়। আমি ওকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলাম। এই 4 বছরে কতটা বদলে গেছে শ্রাবণ। একটু মোটা হয়েছে, ছোট ছোট দাড়ি হয়েছে, তবে সে আগের মতোই সুন্দর দেখতে আমার শ্রাবণকে দেখে আমি সালাম দিলাম। তারপর ও সালামের উত্তর নিল আর আমাকেও একইভাবে দেখলো, একবার মায়া ভরা চোখে। তারপর ও ফ্রেশ হয়ে আসলে আমি নিজ হাতে সব বেড়ে ওকে খাওয়ালাম। ওর বাসার সবার কথা জিজ্ঞেস করলাম, সকলের ছবি দেখলাম। জোনাকি, ওর মেয়ে, শাম্মী, খালামণি সবার ছবি মন ভরে দেখে নিলাম। তারপর শ্রাবণকে বললাম, শ্রাবণ ভাই, তুমি এখানে 2 থেকে 5 দিন থাকবে প্লিজ। তারপর আমি চলে যাওয়ার পর একেবারে চলে যেও। আর দয়া করে এই 2 দিন আমার সাথে আগের মতো ঝগড়া করবে, দুষ্টুমি করবে, কেমন? আর হ্যাঁ, আমার সে আগের মতো কালো পেতনি লালপরি বলে ডাকবে। বৃষ্টি, হয়েছে কি তোমার বলো তো? তুমি এমন আচরণ কেন করছো? আমার কেমন জানি লাগছে। তুমি রাখবে না আমার এই আবদারগুলো? বিশ্বাস করো, তোমার কাছে আর জীবনেও কিছু চাইবো না আমি। এটাই হবে আমার শেষ চাওয়া ও পাওয়া। আর কোনো প্রশ্ন নয়। এখন যাও, একটু বিশ্রাম নাও, অনেক দূর থেকে এসেছো। তারপর 2টি দিন অনেক আনন্দে ঝগড়া মজা করে কাটালাম শ্রাবণের সাথে, যেন সেই 13 বছর আগে ফিরে গিয়েছিলাম আমি। আজ আমার ক্যান্সার ধরা পড়ার 29 দিন। সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা। আমি বুঝতে পারছি আমার সময় শেষ। তাই ইসমাইলকে ডাক দিলাম আমার রুমে। ইসমাইল এলে ওকে অনেক শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, বাবা, আমাকে একটু তোমার নানা নানির কাছে নিয়ে যাও তো, মাথাটা প্রচণ্ড ধরেছে। ইসমাইল কেমন চুপ করে আছে, কোনো কথা বলছে না। তারপর আমায় মা বাবার কাছে নিয়ে গেল। আমি মা বাবাকে সালাম করে তাদের কাছে ক্ষমা চাইলাম, কিন্তু কিছু বুঝতে দিলাম না। তারপর ইসমাইলকে স্কুলে যেতে বললাম। তারপর শ্রাবণের কাছে গেলাম, গিয়ে ওকে বললাম, শ্রাবণ ভাই, একটা কথা ছিল, রাখবে? কি বলো? অবশ্যই রাখবো। মানে আমাকে অনেক শক্ত করে একটু জড়িয়ে ধরবে প্লিজ, আমার শেষ ইচ্ছা। আমার কথা শুনে শ্রাবণ ভাই ভূত দেখার মতো আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। তারপর দৌড়ে এসে আমাকে অনেক শক্ত করে বুকে জড়িয়ে ধরলো। তারপর আমি ওকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমি তোমায় অনেক ভালোবেসেছিলাম জানো, কিন্তু কখনো তা প্রকাশ করিনি। আজ না বললে হয়তো আর কখনো বলতে পারবো না। আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন ছিল তোমার কোলে মাথা রেখে পৃথিবী থেকে বিদায় নেওয়া। আমার আশা পূরণ হলো। ভালো থেকো জান শ্রাবণ, আলবিদা। এই কথাগুলো বলেই আমি শ্রাবণের কোলে মাথা রেখে রক্ত বমি করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। শ্রাবণ যেন একটা ঘোরের মধ্যে আছে। ও কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওর সারা শরীর জুড়ে আমার বমির রক্তে মেখে গেছে। ওর কোলের মাঝে পড়ে রয়েছে আমার প্রাণহীন দেহ। হঠাৎ শ্রাবণের হুঁশ এলে চিৎকার করে কাঁদতে থাকে ও। ওর চিৎকার শুনে বাসার সবাই দৌড়ে আসে। ইসমাইল স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ওর মন টানছিল না আজ স্কুলে যেতে। দৌড়ে এসে দেখে আমার এমন অবস্থা, আর শ্রাবণের পাগলের মতো কান্না করা। শ্রাবণ আর ইসমাইল মিলে আমায় তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার আমায় মৃত ঘোষণা করে, আর সেদিনের ডাক্তারের সাথে হওয়া সব কথা খুলে বলে। তারপর আমায় বাসায় ফিরিয়ে আনা হয়। রাজু, আমার শাশুড়ি, ননদ, আশফিয়া, বড় আপু, জোনাকি, খালামণি, শাম্মী সবাই দেখতে আসে আমায়। হঠাৎ ইসমাইলের মনে পড়ে আমার দেওয়া সেই চিরকুটের কথা। ও কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে চিরকুটগুলো নিয়ে আসে। তারপর রাজুকে আর শ্রাবণকে দিয়ে নিজেরটা পড়তে থাকে। ইসমাইলের চিরকুটটা লেখা, ইসমাইল, আব্বু আমার, তুমি যখন এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। তুমি কিন্তু একদম কাঁদবে না বাবা, আমি সব সময় তোমার পাশে আছি। হয়তো দূর থেকে, আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে। অনেক ভালো থেকো বাবা, একদম কাঁদবে না, আলবিদা। রাজুর চিঠিতে লেখা, প্রিয়, আপনি যখন এই চিঠিটা পড়বেন
তখন হয়তো আমি আর থাকবো না এই নিষ্ঠুর পৃথিবীতে। অনেক স্বপ্ন নিয়ে আপনার ঘরে বউ হয়ে গিয়েছিলাম আমি, কিন্তু কখনো সেই স্বপ্নগুলো পূরণ হতে দেখিনি আমি। আপনার সাথে বিয়ে হওয়ার পর আমি ভুলে গিয়েছিলাম সুখ কি। আপনার অবহেলা অত্যাচারের কারণে আমি শ্রাবণকে ভালোবেসে ফেলি, কিন্তু কখনো ওকে আপনার অধিকার দিইনি। তবে দেহটা আপনার কাছে থাকলেও আমার মনটা ছিল শ্রাবণের কাছে। এতগুলো বছর পর যখন আপনার সংসারে আমি একটু সুখের মুখ দেখতে শুরু করলাম, তখনই আমার শরীরে বাসা বাঁধল মরণ ব্যাধি ক্যান্সার। কথায় আছে না, কিছু মানুষের কপালে সুখ সয় না। আমিও হয়তো তাদের মাঝে একজন। আমার এই চিঠিটা পড়ে হয়তো আপনি কাঁদবেন, কিন্তু তখন কান্না করে আর কোনো লাভ হবে না। আপনার উপর আমার কোনো রাগ বা অভিযোগ নেই। সুখে থাকুন সবসময়, এই দোয়া করি। আমার ইসমাইলকে কখনো কষ্ট দিয়েন না। ও যে আমার কলিজার টুকরা, ওকে কখনো কষ্ট পেতে দেখলে আমি সহ্য করতে পারবো না। আর একটা কথা, আমি চলে যাওয়ার পর যদি আপনি আবার বিয়ে করেন, দয়া করে সেই বউয়ের সাথে কখনো অবহেলা অত্যাচার করবেন না। সবাই হয়তো সহ্য করার ক্ষমতা রাখে না। ভালো থাকবেন প্রিয় স্বামী, আলবিদা। শ্রাবণের চিঠিতে লেখা, জান, হ্যাঁ তুমি আমার জান। জানো, তুমি আমার জীবনে এসেছিলে অন্ধকারের আলোর মতো হয়ে, কিন্তু সেই আলোটা ছিল অবৈধ, যার কারণে আমি তোমার প্রচণ্ড ভালোবাসা সত্ত্বেও গ্রহণ করতে পারিনি। তবে এমন একটা মুহূর্ত ছিল না যে মুহূর্ত তোমায় আমি ভুলে থাকতে পেরেছি। তোমার মতো আমিও চাইতাম তোমার জীবন সাথী হিসেবে, কিন্তু আমার হাত পা বাঁধা ছিল রাজুর সাথে। আজ হয়তো আমি আর তোমাদের মাঝে নেই, কিন্তু আমার ভালোবাসা সারা জীবন তোমার হয়েই থাকবে। আমার সব কথা তুমি রেখেছো, আশা করি আমার শেষ কথাটাও তুমি রাখবে। জোনাকিকে কখনো কষ্ট দিও না। জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত ওর সুখ দুঃখের সাথী হয়ে থেকো। আমার ভালোবাসা ওকে দিও, আর পারলে আমায় ক্ষমা করো। আই লাভ ইউ জান, আলবিদা, ভালো থেকো। চিঠিগুলো পড়ে সবাই কান্নায় ভেঙে পড়ল। রাজু অনেক আফসোস করতে থাকলো। শাশুড়ি ননদ তাদের ভুলগুলো বুঝতে পারল, কিন্তু এখন আর কোনো লাভ নেই। সময়ের কাজ সময় না করলে তার কোনো দাম নেই। এভাবেই নিভে গেল বৃষ্টির জীবন প্রদীপ।